আসসালামু আলাইকুম। বিগ ব্যাং এক্সাম কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি মডেল টেস্ট ২০২৬ সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি হাজির হয়েছি ইংরেজি দ্বিতীয় পত্র সলভ ক্লাস নিয়ে। আমি মামুন মিয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আমাদের এই পরীক্ষায় গ্রামার আইটেম ছিল এবং লিখিত আইটেম ছিল। তো আমরা ধারাবাহিকভাবে প্রথমে হচ্ছে গ্রামার আইটেমটা সলভ করব, তারপরে আমরা দেন রাইটিং পার্টে একটা প্যারাগ্রাফ আছে ওইটাও সলভ করব। আচ্ছা, তো গ্রামার আইটেমে আমরা সরাসরি শুরু করি। আমাদের প্রথমে যে গ্রামার আইটেমটা আছে সেটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তোমাকে এই নির্দেশনা খুব ভালো করে বুঝতে হবে। এখানে বলছে কি আমরা এই যে এই বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে এখানে যে একটা আমাদের টেবিল আছে ওইটা আমরা পূরণ করব। তো এখানে বক্সে আমাদের ওয়ার্ড দেওয়া আছে প্রায় 10টার মতো এবং আমাদের শূন্যস্থান আছে 10টা। তো এখানে আমাদের কিছু নির্দেশনা দিচ্ছে। এখানে বলা আছে যে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ ওয়ার্ডস, অর্থাৎ তুমি চাইলে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর ফর্মসটা চেঞ্জ করতে পারো। ধরো এটা বার্বস আছে, আমি চাইলে এটাকে নাউন বানাইতে পারবো। এটা আছে ধরো নাউন, এটাকে আমি চাইলে ভার্ব বানাইতে পারবো। এটা হচ্ছে আমার এইখানে পূরণ করার সময় যে ফর্মে লাগবে আমি সেই ফর্মে পূরণ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা দেখি আসলে কি হয়। আচ্ছা, তো আমাদের প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলো সবগুলো অর্থ জেনে নেব। বলছে লাইজ। লাইজ মানে কি? দেখো, লাইজ মানে হচ্ছে লাইজের অনেকগুলো অর্থ আছে। আমরা প্রথমত জানি লাইজ মানে হচ্ছে কি সাহিত্য বা শুয়ে থাকা, এরকম লাই শুয়ে থাকা। আবার লাই অর্থ মিথ্যাও হয়। ঠিক আছে? কিন্তু এইখানে এই লাইটা হচ্ছে অবস্থিত বা অবস্থান, এরকম একটা অর্থ দিবে। আচ্ছা, শর্টস অর্থ প্রকার, হ্যাজ আমরা জানি একটা অক্সিলারি ভার্ব, অফ প্রিপোজিশন, অ্যাওয়ারনেস সতর্কতা, আর ইন হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যাবাউট প্রিপোজিশন, অ্যাপারেন্টলি এই যে একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা ওয়ার্ডটা দেখতে আসলে মনে হয় অ্যাডভার্বের মতোই, কারণ অ্যালয়যুক্ত ওয়ার্ড বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হয়। এটা অ্যাডভার্বে, এটার অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে বা স্পষ্টত ইত্যাদি। আচ্ছা, কপিং অর্থ হচ্ছে কপিং উইথ হলে আমরা জানি যে মানিয়ে চলা বা মেনে চলা ইত্যাদি, বা কাপ কাইয়ে নেওয়া, এরকম একটা অর্থ। আর ওর্স্ট মানে হচ্ছে বুঝি আমরা মর্মান্তিক, বা ওর্স মানে হচ্ছে কি দুঃখ বা মর্মান্তিক, বা একটা মর্মান্তিক অবস্থা বোঝাবে, একটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো চলো আমরা এখন হচ্ছে আহ, আমরা ফুল পূরণ করার চেষ্টা করি। দেখো কি বলছে। বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউথার্ন পার্ট অফ এশিয়া। এখানে বলতেছে যে বাংলাদেশ হচ্ছে কি সাউথার্ন পার্ট ইন দ্য এশিয়া। এখানে বিষয়টা হচ্ছে, দেখো একটা এই সেন্টেন্সটার মধ্যে আমাদের কিন্তু বার্ব নাই, অর্থাৎ এখানে বার্বের জায়গাটা হচ্ছে কি খালি আছে। ঠিক আছে? আমরা জানি একটা সেন্টেন্সের একদম মাস্ট যেটা প্রয়োজন একটা সেন্টেন্সের মধ্যে সেটা হচ্ছে কি বার্ব। তো এই সেন্টেন্সটার মধ্যে একটা বার্বের মিসিং আছে, অর্থাৎ এই সেন্টেন্সে কোনো বার্ব নাই। ঠিক আছে? আর সো আমাদের এখানে এরকম একটা ওয়ার্ড বসাইতে হবে ওই বক্স থেকে যেটা বার্বের কাজ করে, অর্থাৎ বার্ব হিসেবে বসে। আচ্ছা, এটা অর্থটা যদি আমরা দেখি তো বলছে বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউথার্ন পার্ট অফ এশিয়া। বলছে বাংলাদেশ সাউথার্ন পার্টের বা এশিয়ার সাউথার্ন পার্ট মানে কি এশিয়ার দক্ষিণ অংশে আর কি। তো এখানে কি বসে দক্ষিণ অংশে দেওয়া ওয়ার্ডগুলো দেখো, অ্যাওয়ারনেস, হ্যাজ, শর্টস, অ্যাবাউট, অ্যাপারেন্টলি, কপিং। আসলে সেটা হচ্ছে কি লাইজ, একটা মেইন ভার্ব লাগবে আমাকে, কারণ লাইজ হতে হচ্ছে কি আমরা জানি লাইজ হতে হচ্ছে তোমার অবস্থিত। তো আমরা বলতে পারি না বাংলাদেশ লাইজ লাইজ ইন দ্য সাউথার্ন পার্ট অফ এশিয়া। ওকে, তো পরবর্তীটা আমরা দেখি। পরবর্তীতে কি বলছে 2 নম্বরটা। শি। এখানে শি অনেকে বোঝো না শি মানে কি। শি হচ্ছে বাংলাদেশের একটা প্রনাউন ফর্ম। বাংলাদেশে প্রনাউন ফর্ম হচ্ছে শি বা ইট, দুইটা ইউজ করা যায়। তো শি ইজ নাও মানে বাংলাদেশ এখন ড্যাশ ইন দ্য গ্রিপ অফ অল ড্যাশ অফ পলিউশন, লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। দেখো এটার উত্তর হচ্ছে এটাই যে বলছে যে শি মানে কি বাংলাদেশ এখন পরিপূর্ণ গ্রিস অর গ্রিস অফ অল, পরিপূর্ণ দুর্দশা, পরিপূর্ণ অফ পলিউশন মানে হচ্ছে কি এখানে প্রায় এখন সকল ধরনের পলিউশন বা দূষণ দ্বারা পরিপূর্ণ। তো এই দূষণগুলো আবার তারা উদাহরণ দিচ্ছে কোন কোন দূষণগুলো, যে লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার অ্যান্ড ওয়াটার পলিউশন। আচ্ছা,
তাহলে আমরা এখানে বলতে পারি যে শি ইজ, যেখানে বার্ব আছে তো আমাদের নাও আছে, তো এখানে আমরা একটা অ্যাডভার্ব দিতে পারি যে শি ইজ অ্যাপারেন্টলি, মানে স্পষ্টত বা আপাত দৃষ্টিতে, মানে বাংলাদেশ এখন স্পষ্টতই বা আপাত দৃষ্টিতে মনে হয় কি সে বিভিন্ন ধরনের দূষণ দ্বারা পরিপূর্ণ বা বিভিন্ন দূষণ দ্বারা সে আবৃত। তো এখানে হচ্ছে অ্যাপারেন্টলি, তো আমরা এখানে বলতে পারি কি হবে অ্যাপারেন্টলি, ঠিক আছে, অ্যাপারেন্টলি, অ্যাপারেন্টলি, ঠিক আছে, অ্যাপারেন্টলি ইন দ্য গ্রিপ অফ অল, আচ্ছা অল শর্টস অফ, এই যে অল শর্টস অফ, অল শর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। এই শর্টস মানে হচ্ছে তোমার, এই শর্টস মানে হচ্ছে প্রকার, বিভিন্ন প্রকার, যেমন হচ্ছে বিভিন্ন প্রকার, দ্য গ্রিপ অফ অল শর্টস অফ পলিউশনস মানে কি বিভিন্ন প্রকারের দূষণ, বিভিন্ন প্রকারের দূষণ দ্বারা পরিপূর্ণ, লাইক কি এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন, ঠিক আছে। ওকে, তো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে বলছে কি দ্য ডুয়েলার্স অফ আরবান এরিয়াস আর দ্য ড্যাশ সাফারার্স অফ সাচ পলিউশন। এই যে এই সেন্টেন্সটা বাংলা হচ্ছে, আমরা জানি ডুয়েলার্স মানে কি, ডুয়েলার্স মানে হচ্ছে বাসিন্দা, মানে যারা একটা জায়গায় অবস্থান করে দীর্ঘদিন ধরে সে অবস্থান করে একটা জায়গার মধ্যে, তারা হচ্ছে ডুয়েলার্স বা বাসিন্দা। তো এখানে বলছে দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস মানে কি নগর অঞ্চল বা শহর অঞ্চলে যারা বাসিন্দা আছে তারা দে আর ড্যাশ সাফারার্স অফ দ্য অফ সাচ পলিউশন, অর্থাৎ শহর অঞ্চলে যে বাসিন্দারা আছে তারা হচ্ছে কি এই ধরনের দূষণের সবচেয়ে বেশি শিকার। তো এখানে আমরা বলতে পারি কি এরিয়াস আর দ্য ওর্স্ট সাফারার, মানে কি সবচেয়ে বেশি দুর্ভোগ তারা পোহায় আর কি, শহর অঞ্চলে যারা বাসিন্দা আছে তারা হচ্ছে এর ধরনের দূষণে, মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, এই দূষণগুলোতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় শহর অঞ্চলের বাসিন্দারা। তো আমরা বলতে পারি ওর্স্ট সাফারার, ওর্স্ট সাফারার অফ সাচ পলিউশন, এই ধরনের দূষণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় শহর অঞ্চলের বাসিন্দারা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে বলছে দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, অর্থাৎ শিল্পায়নের যে প্রক্রিয়া ড্যাশ বাংলাদেশ ওভার দ্য ফার্স্ট ডিকেডস, অর্থাৎ গত দশকে বাংলাদেশের যে শিল্পায়নের যে প্রসেস বা পদ্ধতিগুলো ড্যাশ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, অর্থাৎ গত দশকের শিল্পায়নের প্রক্রিয়াগুলো বাংলাদেশের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে, সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, অর্থাৎ পরিবেশ দূষণের বা পরিবেশের সমস্যাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করেছে, ক্রিয়েটেড। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই যে ক্রিয়েটেড একটা হচ্ছে বার্ব, এটা হচ্ছে বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি থ্রি ফর্ম। তো এখানে আমরা জানি বি থ্রি ফর্মের ক্ষেত্রে অনেক সময় আমরা ফার্স্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা বার্বের অক্সিলারি ভার্ব দেওয়ার পরে বার্বের বিট্রে দিতে পারি। তো এখানে আমরা বলতে পারি হ্যাজ বসতে পারে, হ্যাজ, বাংলাদেশ ওভার দ্য ফার্স্ট ডিকেড, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, বাংলাদেশ গত দশকে হ্যাজ ক্রিয়েটেড, বাংলাদেশ তৈরি করেছে সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, কিসের মাধ্যমে? দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে বা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে, এই শিল্পায়নের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে গত দশকে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণের সমস্যার সৃষ্টি করেছে। ওকে, তো পরবর্তীতে আমরা যদি দেখি পরেরটা কি বলছে যে উই নো, আমরা জানি ড্যাশ সাম অফ দ্য মোস্ট কমন টাইপস ড্যাশ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়াইজ অফ ড্যাশ উইথ দ্যাম। এই সেন্টেন্সটার মধ্যে বলছে উই নো, আমরা জানি, আসলে আমরা কি জানি? উই নো ড্যাশ সাম অফ দ্য মোস্ট কমন টাইপস, উই নো অ্যাবাউট, আমরা জানি কি সম্পর্কে জানি? উই নো অ্যাবাউট, আমরা জানি সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, মানে কি আমরা পরিবেশ দূষণে খুব গুরুত্বপূর্ণ কিছু ধরন সম্পর্কে আমরা অলরেডি জানি বা আমরা ইতিমধ্যে জানি, এই জন্যই বলতে পারি উই নো অ্যাবাউট, আমরা জানি সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েজ অফ এই যে বলছিলাম কপিং উইথ দ্যাম। আমরা বলছিলাম যে কপির সাথে উইথ বসলে কি হয়? কপির সাথে উইথ বসলে মানিয়ে নেওয়া বা কাপ কাইয়ে নেওয়া এরকম একটা অর্থ আসে, ঠিক আছে। তো এখানে আমরা আছে উইথ দ্যাম,
এই ড্যাম বলতে কাদের সাথে বলতেছে, ওই যে ওই ধরনের দূষণগুলো আছে ওই দূষণগুলোর সাথে আমরা কাপ খাইয়ে নিতে পারি। তো বলছে কি কপিং উইথ, COPING, কপিং উইথ ড্যাম। আচ্ছা, লাস্টে বলছে ইন দিস কেস, এই ক্ষেত্রে উই নিড মোস্ট, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আসলে আমাদের কী প্রয়োজন? এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ সতর্কতা প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সতর্কতা, অ্যাওয়ারনেস। আচ্ছা, আমরা এই ইনটা ইউজ করছিলাম না, ইনটা হচ্ছে আসলে প্রসেস ইন বাংলাদেশ, যেটা এখানে হবে ইন। আচ্ছা, এখন আমরা পুরোটা একবার সামারাইজ করি, তাহলে তোমরা আবার বুঝতে পারবে। আচ্ছা, বলছে বাংলাদেশ লাইজ ইন দ্য সাউথার্ন পার্ট অফ এশিয়া, বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। ঠিক আছে, ওকে। শি ইজ নাও অ্যাপারেন্টলি ইন দ্য গ্রিপস অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন, অ্যান্ড ওয়াটার পলিউশন। বলতেছে এই বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ধরনের দূষণ দ্বারা পরিপূর্ণ। সেই দূষণগুলো কি? পানি দূষণ, মাটি দূষণ এবং বায়ু দূষণ। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওর্স্ট সাফারার অফ সাচ পলিউশন, অর্থাৎ এই ধরনের দূষণের ক্ষেত্রে শহরের বাসিন্দারা হচ্ছে কি সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। ঠিক আছে, ওকে। পরে বলছে দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ, অর্থাৎ শিল্পায়নের প্রক্রিয়াগুলো বাংলাদেশে ওভার দ্য ফার্স্ট ডিকেডস, অর্থাৎ ফার্স্ট মানে হচ্ছে গত দশকে শিল্পায়নের যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো হ্যাজ ক্রিয়েটেড, তৈরি করেছে সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বা পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে। আচ্ছা, উই নো অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েজ অফ কপিং উইথ দেম, অর্থাৎ আমরা জানি ওই রকম কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং তাদের সাথে কীভাবে খাপ খাওয়ানো যায় সেই পদ্ধতিও আমরা জানি। ঠিক আছে, ওকে। ইন দিস কেস উই নিড অ্যাওয়ারনেস মোস্ট, এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করা। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের 1 নং। ওকে, তো আমরা এখন 2 নং কোয়েশ্চেন দেখব। 2 নং কোয়েশ্চেনে বলছে কি মেক 5 সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম দ্য ইচ কলাম অফ দ্য টেবিল, অর্থাৎ এই টেবিলের প্রত্যেকটা কলাম থেকে আমাদের একটা সেন্টেন্সের অংশ নিয়ে 5টা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম সেন্টেন্সটা যেটা তৈরি করবো সেটা হচ্ছে ডিসিপ্লিন দিয়ে। তো ডিসিপ্লিন, তার পারসন সিঙ্গুলার, ডিসিপ্লিন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস ইন হিউম্যান লাইফ, অর্থাৎ ডিসিপ্লিন হচ্ছে কি মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো পরবর্তী যেটা বলবো যে তাহলে হচ্ছে ইট মিনস, অর্থাৎ ইট মিনস ডিসিপ্লিন মানে, ইট মানে হচ্ছে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে হচ্ছে অবিডেন্স টু সাম শর্টস অফ রুলস অ্যান্ড রেগুলেশন। ডিসিপ্লিন মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের যে নিয়ম নীতি আছে এগুলোর প্রতি মান্য করা বা এগুলোকে মেনে চলা, এগুলো হচ্ছে কি ডিসিপ্লিন। ঠিক আছে, ওকে। তারপরে 3 নম্বর যেটা হচ্ছে কি ইটস মিনস, আবার আমরা ইট দিয়ে তৈরি করবো যে ইট মিনস, আবার ইট মিনস নট টু ডিনাই ইন্ডিভিজুয়াল ফ্রিডম, অর্থাৎ ডিসিপ্লিনের মানে এরকম নয় যে কারো স্বাধীনতা হরণ করা বা কারো স্বাধীনতার আঘাত লাগে এরকম কিছু আমরা করা, এটা কখনোই ডিসিপ্লিন হতে পারে না। এই জন্য হচ্ছে কি ইট মিনস নট টু ডিনাই ইন্ডিভিজুয়াল ফ্রিডম, অর্থাৎ মানুষের যে স্বাধীনতা আছে সেটাকে হরণ করা না। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কি ইট এইমস, আমরা এটা দিয়ে আরেকটা বানাবো, 3টা বানাচ্ছি এটা দিয়ে যে ইট এইমস, এটার লক্ষ্য কী, অর্থাৎ ডিসিপ্লিনের লক্ষ্য কী? ডিসিপ্লিনের লক্ষ্য হচ্ছে কি মেনটেনিং সোশ্যাল হারমোনি, অর্ডার অ্যান্ড দ্য লাইক, অর্থাৎ ডিসিপ্লিনের লক্ষ্য হচ্ছে কি সামাজিক শৃঙ্খলা এগুলো বজায় রাখা। ঠিক আছে, ওকে। তো পরবর্তীতে হচ্ছে কি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন, তা ডিসিপ্লিনের অভাব বা ঘাটতি, ডিসিপ্লিনের অভাব বা ঘাটতি হলে আমাদের আসলে কী হবে সেটা দেখতে হবে। দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন মাস্ট বি, দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন মাস্ট বি chaos, ডিসঅর্ডার অ্যান্ড দ্য সোসাইটি, অর্থাৎ ডিসিপ্লিনের অভাব বা ঘাটতি হলে সেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর হবে এবং আমাদের সমাজের জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঠিক আছে, তো এ ছিল আমাদের 2 নং। এই 2 নং থেকে আমরা 5টা সেন্টেন্স মেক করতে বলছিল, আমরা 5টা সেন্টেন্স মেক করলাম। তো চলো এবার আমরা 3 নংটা দেখি আমাদের কি বলছে 3 নংয়ে। আচ্ছা, 3 নং হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স আসছে, বলছে যে মেক চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ আমাদের এখানে ডিরেকশন দেওয়া আছে, সেই ডিরেকশন অনুযায়ী আমাদেরকে
সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলে, চেঞ্জিং সেন্টেন্সে কী হয়, আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় না, জাস্ট সেন্টেন্সের ফর্মটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো আমরা এখানে এই 10টা সেন্টেন্স আছে, আমরা 10টা সেন্টেন্স চেঞ্জ করবো। ঠিক আছে, তো চলো। তো প্রথমে যে সেন্টেন্সটা আছে সেটা বলছে কি, ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। এটা আমাকে অ্যাসার্টিভ করতে বলছে। ঠিক আছে, অ্যাসার্টিভ করতে বলছে। আচ্ছা, এটা আছে কিছুর মধ্যে, এটা অবশ্যই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে, একটা কোয়েশ্চেন মার্ক আছে। এটাকে আমার করতে হবে কি, অ্যাসার্টিভ করতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাসার্টিভ করার নিয়মটা হচ্ছে ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। এরকম বাক্যটা করলে আমরা যখন পড়ছিলাম এভরিবডি যুক্ত বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হয়, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এবং এভরি পরে ওয়ার্ড লিখতে হয়, তারপরে কি হু ডাজ নট বা হু ডো নট দেওয়া লাগে। আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট দিই, আর নয়তো ডো নট দিই। ঠিক আছে, তো এখানে আমার উল্টা নিয়মটা আসছে, উল্টা নিয়মটা মানে আমরা আগে করতাম কি, এভরিবডি যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতাম, এখানে আমার ইন্টারোগেটিভ আসছে, অ্যাসার্টিভ করতে হবে। তো এটা খুব সহজ, এটা কেমনে হবে, এটা হবে এরকম যে এভরিবডি ওয়ান্টস এভরিবডি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ, ওয়ান্টস এভরিবডি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ, সাকসেস ইন লাইফ, ইন লাইফ। ঠিক আছে, আচ্ছা। আর এভরিবডির সাথে কিন্তু ওয়ান্টস থাকলে অবশ্যই কারোর সাথে অ্যাজ দিতে হবে, এটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়ান্টসের সাথে অ্যাজ দিতে হবে। ঠিক আছে, ওকে। তো পরবর্তী 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরটা কী বলছে, 2 নম্বরটা হচ্ছে কি, ডু ইউ নো ইট, অ্যাফার্মেটিভ করতে বলছে তোমাকে, এটাও ইন্টারোগেটিভ দেওয়া আছে, এটাকে আমার করতে হবে কি অ্যাফার্মেটিভ। তো প্রশ্ন করছে ডু ইউ নো ইট। দেখো এটা হচ্ছে খুব সহজ একটা সেন্টেন্স, একটা নর্মাল সেন্টেন্স হবে। যেহেতু প্রশ্নবোধক বাক্য আছে, তার মানে কি প্রথমে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তো আমাকে যদি অ্যাসার্টিভ করি বা অ্যাফার্মেটিভ করি, তো অ্যাফার্মেটিভ করতে হলে আমাকে কী করতে হবে, প্রথমে সাবজেক্ট থাকতে হবে, পরে ভার্ব, পরে হচ্ছে অবজেক্ট। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ইউ। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে কি ইউ, আমরা আগেটা মুছে দিলাম, সাবজেক্ট হচ্ছে কি ইউ। তো ইউ যদি সাবজেক্ট হয়, তো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে গঠন অনুযায়ী আমরা প্রথমে কী নিব, সাবজেক্ট নিব, ইউ নিব। ঠিক আছে, ইউ, ওকে। পরে ভার্ব লাগবে, এখানে ভার্ব কি আছে, নো, প্রেজেন্ট টেন্স, তাহলে নো নোই হবে, ইউ নো, আর অবজেক্ট হচ্ছে ইট, এই তো শেষ। ঠিক আছে, এ হচ্ছে আমার 2 নম্বর উত্তর। ঠিক আছে, এখন আমরা যাবো 3 নম্বরের উত্তরে। আচ্ছা, 3 নম্বরের প্রশ্নটা বলছে যে অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান উইল শাইন ইন লাইফ। দেখো এটাকে আমার করতে বলছে কমপ্লেক্স। তো গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে আমার এই সেন্টেন্সটা আছে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে, অ্যান ইন্ডাস্ট্রিয়াল ম্যান, এটা সাবজেক্ট, উইল শাইন এটা ভার্ব, এটা অবজেক্ট। একটা সাবজেক্ট একটা ভার্ব আছে এবং দেওয়া সেটাকে আমার কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্স মানে হচ্ছে কি, 2টা সাবজেক্ট হবে, 2টা ভার্ব হবে এবং একটা কমপ্লেক্স সাইন হবে। তো আমরা এটা কেমনে করবো, দেখো এটা হচ্ছে আমরা করতে পারি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। আমরা 2টা ভাগে কেমনে ভাগ করবো, সেটা হচ্ছে কি লাগবো, এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ, ইন লাইফ। ঠিক আছে, অর্থাৎ আমরা করছি কি, এই নাউনটাকে দিয়ে একটা 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 সেন্টেন্স অংশ বানাইছি এবং পরবর্তী যে অ্যাডজেক্টিভটা আছে সেটা দিয়ে একটা সেন্টেন্স অংশ বানাইছি। হচ্ছে এরকম, এ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা পরিশ্রমী, উইল শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তো আমাদের 3 নং শেষ হলো, এখন আমরা 4 নম্বর প্রশ্নটা একটু দেখব। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা বলছে যে সাকসেস ইজ নট পসিবল উইথাউট হার্ড ওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে বলছে, এটা আছে কিছুর মধ্যে, নেগেটিভে আছে। তো নেগেটিভটাকে আমরা অ্যাফার্মেটিভ করব, আমরা নাবোধক শব্দ বাদ দিতে হবে, নট বাদ দিতে হবে এবং একটা বিপরীত শব্দ বার হতে হবে। এটা 2ভাবে করা যায়, তোমরা অনেকভাবে করতে পারো। সেটা হচ্ছে সাকসেস ইজ নট পসিবল উইথাউট হার্ড ওয়ার্ক। তো 2ভাবে হচ্ছে, একভাবে করা যায়, আমরা নটটা বাদ দিব এবং হচ্ছে এই উইথাউটটাকে, এই পসিবলটা একটা বিপরীত শব্দ দিব আমরা, যে সাকসেস ইজ ইম্পসিবল উইথাউট হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এখানে আমরা একটা ইম দিব, অর্থাৎ ইম্পসিবল, তাহলে আমার হয়ে যাবে। ঠিক আছে, আর অনেকে অন্যভাবে করতে পারো যে সাকসেস ইজ পসিবল উইথ উইথ হার্ড ওয়ার্ক। ঠিক আছে, আমরা এই উইথাউটটাকে বাদ দিয়ে একবার করতে পারি, আরেকবার হচ্ছে উইথাউটটা রেখে করতে পারি। তো যেভাবে করো দুইটাই আনসার হবে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, পরের প্রশ্নটা বলছে
পরের প্রশ্নটা হচ্ছে এটা নাম্বার, a life with an assignment is an actual life। দেখো এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, আমাকে নেগেটিভ করতে বলছে, ওই যে আগেরটার বিপরীত, এখন হচ্ছে অ্যাফার্মেটিভে আছে, আমাকে করতে হবে নেগেটিভ। ঠিক আছে, তো বাক্যটা বলছে কি a life with an assignment is not actual life, অর্থাৎ হচ্ছে কি অ্যাসাইনমেন্ট সহিত বা কাজের সহিত থাকলে হচ্ছে জীবনটা হচ্ছে কি পরিপূর্ণ জীবন হয়, এটা নেগেটিভ করতে বলছে আমাকে। তো আমি একটা বিয়োগ শব্দ দিতে হবে, a life with assignment is not, নট দিব একটা, আর আমরা এই অ্যাকচুয়ালি একটা বিয়োগ শব্দ দিব আর কি, অ্যাকচুয়াল ইনঅ্যাকচুয়াল। ঠিক আছে, বাস এতটুকুই হয়ে যাবে। ওকে, তো আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব। পরবর্তী যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ওয়ান নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড আনলেস হি ওয়ার্ক হার্ড। এটা খুব একটা সহজ বাক্য, আমাকে এটা আছে কমপ্লেক্সে সিম্পল করতে হবে। সিম্পল মানে কি আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে, এরকমভাবে করতে হবে। তো এটা আমরা সহজে করতে পারি কি, এই আনলেসটা উঠাইয়া আমরা কি দিব, উইথআউট। ঠিক আছে, উইথআউট, যে উইথআউট ওয়ার্কিং হার্ড, হিটা বাদ দিব ওখানে, উইথআউট ওয়ার্কিং, এই ওয়ার্কের সাথে কি আইএনজি দিব, উইথআউট ওয়ার্কিং হার্ড নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড, অর্থাৎ পরিশ্রম ছাড়া কেউ কোনো পুরস্কার পেতে পারে না। ঠিক আছে, ওকে, তো আমরা এখন যাব হচ্ছে পরবর্তী সেন্টেন্সে। তো পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে কি, পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে ওয়ান ক্যান নট বি সাকসেসফুল উইথআউট ইট। এটা ইন্টারোগেটিভ করতে বলছে। ইন্টারোগেটিভ খুব সহজ, আমরা প্রথমে কি একটা অক্সিলারি ভার্ব নিব, এখানে ক্যান আছে সামনে নিব, নেওয়ার পরে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। ঠিক আছে, এটা কীরকম হবে, যে ক্যান ওয়ান, নটটা বাদ যাবে, ক্যান ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, কারণ ইন্টারোগেটিভ বাক্যের সময় অবশ্যই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, অনেকে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া না, এই জন্য নাম্বার কাটার নিয়ম আছে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা মাস্ট দেওয়া লাগবে। ঠিক আছে, ওকে, তো আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি। আচ্ছা, পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে এ সাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি। এক্সক্লেমেটরি করো, এক্সক্লেমেটরি হচ্ছে খুব সহজ। এক্সক্লেমেটরি হচ্ছে প্রথমে আমাদেরকে একটা হাওয়া বা হট নেওয়া লাগবে, পরে হচ্ছে কি বেরি বা যে বেরি আছে বেরির পরে অংশ নেওয়া লাগবে, পরে বাকি অংশ সাবজেক্ট আসবে, পরে বার আসবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা হাও নিব না হট নিব। যদি আমরা বাক্যের মধ্যে আর্টিকেল এ থাকে তাহলে আমরা হট নিই। ঠিক আছে, কিন্তু এই বাক্যে কোনো এ নাই, আর্টিকেল আলাদা নামে নাই, তাই আমরা কি নিব, হাও নিব। তো কী লিখবো, যে হাউ হ্যাপি, এইখানে বেটা বাদ দিয়ে কী হবে, হাউ, হাউ হ্যাপি এ সাকসেসফুল ম্যান ইজ, লাস্টে ইজের পরে একটা এক্সক্লেম চিহ্ন দেওয়া লাগবে। ঠিক আছে, হাউ হ্যাপি এ সাকসেসফুল ম্যান ইজ, লাস্টে এক্সক্লেম চিহ্ন। এই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরিটা, এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে কি আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে, আরেকটা ইন্টারোগেটিভ আসছে, প্রশ্নবোধক বাক্য করা লাগবে। তো এটা হচ্ছে বলছে কি এ সাকসেসফুল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এনি আদার ম্যান। বলছে একজন সাকসেসফুল ম্যান বা একজন সফল ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের থেকে কি সুখী। ঠিক আছে, এটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। দেখো কম্পারেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমরা এটাকে পজিটিভ করে দিলে হয়ে যায়। ঠিক আছে, পজিটিভ কেমনে করবো, প্রথমে আমরা এই যে এই অংশটা সাবজেক্ট বানাবো, যে দেন এনি আদার ম্যান আছে না, তো আমরা করবো কি এ সাকসেসফুল ম্যান দেন এনি আদার, লাগবে কি এনি আদার পারসন ইজ is not, then any other person is not, দাঁড়াও এটা একটু মুছে নেই। আচ্ছা, এটা হবে হচ্ছে কি ইজ দেয়ার এনি ম্যান, ইজ দেয়ার এনি ম্যান, ইজ দেয়ার, যেহেতু আমাকে ইন্টারোগেটিভ করতে বলছে প্রথমে একটা অক্সিলারি ভার্ব আসবে, আসলো ইজ, তো ইজ দেয়ার এনি ম্যান, এই যে এখান থেকে ইজ দেয়ার এনি ম্যান, এমন কোনো ব্যক্তি আছে কি, ইজ দেয়ার এনি ম্যান, ইজ দেয়ার এনি ম্যান হু ইজ হ্যাপিয়ার, who is happier, is there any man who is happier, who is happier than a successful man, than a successful man, অর্থাৎ একজন সাকসেসফুল ব্যক্তি থেকে সুখী অন্য কোনো ব্যক্তি আছে কি না। তো আমাকে প্রথমে ইজ আনতে হবে, ইজ হচ্ছে কি এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে। ঠিক আছে, ওকে, তো এই ছিল ইন্টারোগেটিভ। পরবর্তী যে লাস্ট সেন্টেন্সটা আছে আমাদের সেটা হচ্ছে কি কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড হচ্ছে খুব সহজ, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং একটা কম্পাউন্ড সাইন লাগবে। তো এখানে হচ্ছে কমপ্লেক্সে আছে সেন্টেন্সটা এ ম্যান হু ওয়ার্কস হার্ড ইজ হেলথিয়ার দেন এ ম্যান হু অ্যান আইডল।
এটা খুব সহজ। আমরা কি দেব, এ ম্যান, এ হার্ড ওয়ার্কিং ম্যান, কি দেব, এ হার্ড ওয়ার্কিং ম্যান, এখানে হো বাদ দিব এবং এই হার্ড শব্দটাকে আগে আনবো, হার্ড ওয়ার্কিং দেব। এ হার্ড ওয়ার্কিং পারসন ইজ হেলথিয়ার অ্যান্ড, এখানে একটা অ্যান্ড দিব, অ্যান্ড এ অ্যান্ড হি ইজ আইডল, অর্থাৎ কি, এবং সে আদর্শ ব্যক্তি হয়, সে একজন আদর্শ ব্যক্তি, ঠিক আছে। তো এখানে আমরা অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করবো এটাকে। তো এই ছিল আমাদের চেঞ্জিং সেন্টেন্সের অংশটা। তো আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। তো এখন আমরা চলো পরবর্তী যে নংটা সেটা শুরু করব, ঠিক আছে। তো পরের নংটা আমাদের হচ্ছে কি যে ট্যাগ কোয়েশন, খুব সহজ একটা পার্ট। ট্যাগ কোয়েশন একদম ইজি, খুব সহজে বুঝতে পারবা। দেখো বলছে কি ট্যাগ কোয়েশন অফ দ্য দিস স্টেটমেন্ট, অর্থাৎ এখানে আমাদের 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সের ট্যাগ কোয়েশন করা লাগবে। তো প্রথমে বলছে কি নাথিং ইজ মোর প্লেজেন্ট দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। ট্যাগ কোয়েশন খুব সহজ দিন, প্রথমে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, এখানে আছে ইজ, দিলাম ইজ, পরে আমার কিনতে হবে নট নিব বা নিব কিনা, এটা আমরা চিন্তা করবো। এখানে নাথিং একটা নেগেটিভ শব্দ, তাই আমরা নট নিব না, কি নিব, আমরা জানি যুক্ত বাক্য হলে সাবজেক্টটা ইট হয়, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ইজ ইট, বাস, লাস্টে একটা প্রশ্ন চিহ্ন দেওয়া লাগবে। এই যে আমাদের 1 নম্বর শেষ। 2 নম্বরটা বলছে কি উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফার্স্ট, অর্থাৎ কি আমরা আমাদের কি অতীতের স্মৃতিগুলো ভুলতে পারি না খুব সহজেই, ঠিক আছে। তো এখানে আমরা জানি হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, তোমরা অবশ্যই জানো হয়তো হার্ডলি কি একটা নেগেটিভ ওয়ার্ড। তো এখানে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নাই, তো আমরা কি করব, টেন্স অনুযায়ী ডো ডিড ডাজ নিব। এই যে ফরগেট একটা ভার্ব, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এটা কি হবে, ডো হবে, ঠিক আছে। ডো, যেহেতু এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড তাই নট হবে না, আর উই তো উই হয়ে যাবে, তাহলে ডো উই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো পরে 3 নাম্বার যেটা বলছে যে দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি। এখানে যে আমাদের ভার্ব আছে, সেই ভার্বটা কি, ভার্ব এখানে আছে, ভার্ব হচ্ছে আসলে অ্যাট্রাক্ট আছে, কিন্তু আমাদের লাগবে কি এটা অক্সিলারি ভার্ব। তো আমরা বলছি অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব, টেন্স অনুযায়ী ডো ডিড ডাজ নিব। তাহলে এখানে এই অ্যাট্রাক্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই আমরা কি নিব, ডো নিব। ওকে, এখন আমাদের কি নেগেটিভ ওয়ার্ড আছে কি না, নেগেটিভ ওয়ার্ড আছে নাই, তা আমরা নট দিব, তো ডোন্ট। আর সাবজেক্ট হচ্ছে কি দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, এখানে কিন্তু মেমোরিজ বলছে, মেমোরি বলে নাই, অর্থাৎ কি এটা হচ্ছে প্লুরাল নাম্বার, একটা প্লুরাল নাউন, তাই আমরা কি নেব, দে নিব। প্লুরাল হলে কি হয়, দে হয়, তাহলে ডো দে, ঠিক আছে, ডোন্ট দে। ওকে, পরে দেখো 4 নাম্বারটা দেখো বলছে কি সিম্পল থিংস আর অ্যাট সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে কি আর সরাসরি দেওয়া আছে, তো আর নিলাম, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আর এখানে নট আছে, নট নট নাই তো নট হবে, তা আরেন্ট। আর সিম্পল থিংস বলছে, এখানে থিংস, যেহেতু এটা থিংস বলছে অত সাধারণ বিষয়গুলো, তাহলে এখানে হচ্ছে কি এটা একটা প্লুরাল নাউন, তাই আমাদের দে হবে, তা আরেন্ট দে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের 4 নম্বরের ট্যাগ কোয়েশন। তো 5 নম্বরে কি বলছে, হোয়েন এ ম্যান গ্রোজ আপ হি মে লাভ অ্যাট দোজ থিংস। দেখো আমরা পড়ছি হচ্ছে কি ট্যাগ কোয়েশন করার সময় আমরা অবশ্যই লাস্টের যে বাক্যটা আছে সেটা থেকে করবো। এখানে বলছে কি যে হি মে লাভ, তো মে হচ্ছে কি এটা অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, তো মেটাকে আমরা নিতে পারি মে, আর নট হি তো সরাসরি দেওয়া আছে, দ্য মেন্ট হি, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ট্যাগ কোয়েশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ট্যাগ কোয়েশন। ট্যাগ কোয়েশনটা হচ্ছে খুব ইজি, তেমন কঠিন কিছু না, তোমরা একটু প্র্যাকটিস করলে আরও পারবে। আচ্ছা, আমরা এখন 5 নং প্রশ্নটা দেখি। তো বলছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ টু দ্য রোট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। অর্থাৎ আমাদের এই বন্ধনীর ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা সাফিক্স প্রিফিক্স করবো আর কি। সাফিক্স প্রিফিক্স বিষয়টা হচ্ছে, সাফিক্স মানে হচ্ছে কি যেটা হচ্ছে কোনো একটা শব্দের শেষে যদি আমরা কোনো কিছু যোগ করি তাহলে সেটা সাফিক্স বলে, ঠিক আছে। আর প্রিফিক্স হচ্ছে মানে কি যেটা পূর্বে বসে, অর্থাৎ একটা ওয়ার্ডের পূর্বে আমরা এক্সট্রা এক্সট্রা 1-2টা লেটার ব্যবহার করি, যদি আমরা এই ওয়ার্ডটাকে বড় করি তখন সেটা হচ্ছে কি প্রিফিক্স হয়। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে বসে আর কি, যে প্রিফিক্স, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এই বক্সটা বা এই সাফিক্স প্রিফিক্সটা সলভ করবো, ঠিক আছে। তো প্রথমে বলছে লাইফ ড্যাশ আউট। ওকে, আমরা সেন্টেন্সটা দেখি, হোপ ইজ মিনিংলেস। দেখো হোপ ইজ মিনিংলেস, দ্য লাইফ হোপ ইজ মিনিংলেস, দ্য লাইফ কি উইথের সাথে কি বসতে পারে, দেখো চিন্তা করো, উইথ আউট, আউট বসে কিন্তু উইথ আউট, দ্য লাইফ উইথ আউট, এই যে উইথ আউট, লাইফ উইথাউট হোপ ইজ মিনিংলেস, অর্থাৎ হচ্ছে কি আশা ছাড়া জীবন হচ্ছে কি মিনিংলেস, অর্থহীন, ঠিক আছে। ইট মেক্স আওয়ার লাইফ ইজি অ্যান্ড, দেখো এই ইজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমাকে এই অ্যান্ড দ্বারা আছে প্যারালাল সিস্টেমে আমাদের এই কমফোর্ট যে ওয়ার্ড আছে এটাকে আমরা কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, ঠিক আছে। তো কমফোর্ট অ্যাডজেক্টিভ কি, কমফোর্টেবল,
AVLE, কমফোর্টেবল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো পরে যে প্রশ্নটা বলছে দ্যাট গিভেন্স আস স্ট্রেংথ, ভিগর অ্যান্ড প্রিজার্ভ। আচ্ছা, এখানে হচ্ছে পার্সিভস, এটা হচ্ছে কি অধ্যবসায়, ঠিক আছে না? এটা হচ্ছে কি একটা নাউন, স্ট্রেংথ, ভিগর, প্রাণবন্ত, এটাও একটা নাউন। এখানে হচ্ছে আমাকে এটা একটা নাউন বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো প্রিজার্ভ, প্রিজার্ভেন্স হবে RERNCE, প্রিজার্ভেন্স, ঠিক আছে? ওকে, পরবর্তী সমস্যা হচ্ছে কি ইট গিভস স্টিমুলেশন অ্যান্ড প্রেজেন্ট উড বি টলারেবল ইফ উই হ্যাভ নো হোপ। অর্থাৎ আমাদের যদি কোনো আশা না থাকে তাহলে আমাদের জীবন কি হবে? এই যে উড বি স্টিমুলেশন অ্যান্ড প্রেজেন্ট উড বি টলারেবল। টলারেবল মানে হচ্ছে সহনশীল, তাই নাকি আমরা কী দেবো? ইনটলারেবল, অসহনশীল হবে। আমাদের জীবনে যদি আশা প্রত্যাশা না থাকে তাহলে আমাদের জীবন কি হবে? আমাদের জীবন হয়ে যাবে অসহনশীল। তাহলে হচ্ছে টলারেবল আছে না, তাহলে ইনটলারেবল, ঠিক আছে? ওকে, পরে দেখি হ্যাড দেয়ার বিন নো হোপ, বলছে যদি মানুষের ইচ্ছা বা আশা না থাকে লাইফ উড বি মিজারেবল অ্যান্ড উড হ্যাভ ফলেন ইনটু অর্থাৎ জীবন পতিত হবে কি শূন্যতায় বা নিঃসঙ্গতায়। সেটা হচ্ছে কি নাথিং। নাথিং আমার এখানে আছে, তো নাথিংনেস মানে হচ্ছে কি শূন্যতা, হাহাকার। জীবন কি হাহাকায় পরিপূর্ণ হবে, হাহাকারে পরিপূর্ণ হবে, নাথিংনেস হবে এটা, ঠিক আছে? তো আশা করি তোমরা সাবজেক্ট স্পিচ বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা শুরু করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অর্থাৎ আমাকে এখানে 5টা প্রিপোজিশন শূন্যস্থান আছে, সেগুলো হচ্ছে কি আমাদের প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে হবে। এবং বলছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা হয়তো জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিষয়টা কি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কি কতগুলো প্রিপোজিশন প্রায় মুখস্থ টাইপ, যেটা হচ্ছে একটা ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন বসানোর পরে কি হয়, ওয়ার্ডটা চেঞ্জ আসে, অর্থাৎ নির্দিষ্ট একটা অর্থ থাকে, ঠিক আছে? চলো আমরা শুরু করি বেশি কথা না বলে। এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম। দেখো ফর্মের পরে অ্যাপ্রিভিয়েশন কি আসে, দেখো চিন্তা করো, অটোমেটিক আসে পরে ফর্ম অফ, ঠিক আছে? ফর্ম অফ, এটা একটা অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন। আর্ট এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফ্লক ইমাজিনেশন। অর্থাৎ হচ্ছে লোক বা মানুষের যে চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনার একটা প্রায়োগিক দিকই হচ্ছে কি এই আর্ট, ফর্ম অফ আর্টস, ঠিক আছে? ওকে, পরে বলছে যে এ ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজ নট বিয়ার দ্য সিগনেচার অফ মেকার রিটেন্স এ পার্সোনাল টাচ হোয়েন উই লুক। দেখো এখানে অ্যাড বসবে, কারণ লুক অ্যাট এ 30 ইয়ার্স ওল্ড নকশিকাতা। দেখো লুক যে একটা বার্ব আছে, এই বার্বের সাথে আমরা এক এক রকমের প্রিপোজিশন বসায় এক এক রকম অর্থ পাই। যেমন লুক অ্যাট অর্থ তাকানো বা কোনো কিছুর দিকে তাকানো, লুক আফটার খোঁজা, বা লুক ফর হচ্ছে চাওয়া, আবার হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু কোনো কিছু এগিয়ে যাওয়া, ঠিক আছে? তো এই লুকের সাথে লুক ইনটু তদন্ত করা, এরকম লুকের সাথে লুক আফটার দেখাশোনা করা। তো লুকের সাথে আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসায় বিভিন্ন ধরনের অর্থ পাই। কিন্তু এখানে আমি দেখতে পারতেছি এ 30 ইয়ার্স ওল্ড নকশিকাতা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি তাকানো অর্থটা দিই, তাকানো অর্থটা বসাই, তাহলে আমার এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাই লোকের সাথে আমরা অ্যাড দিছি, লোকের তাকানো বা কোনো কিছুর দিকে দৃষ্টি দেওয়া। ওকে, উই ওয়ান্ডার its motif and design that point to the artistic ingenuity and the presence of the maker its in of its। ওকে, এখানে বলছে যে পয়েন্ট টু এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছুর দিকে একদম এটার আর্টিস্টিক ইনজেনিউটির দিকে তাকাইলে আমরা কি হয়ে যাই, একদম অন্ডার হয়ে যায় আমরা এটা, ঠিক আছে? ওকে, পরে বলছে কি ডিটেলস, এখানে দ্য ফ্যাক্ট দ্যাট উই ডো নট নো হার নেম অর এনি আদার ডিটেলস। দেখো ডিটেলস অ্যাবাউট অটোমেটিক আসে পড়া, ডিটেলস অ্যাবাউট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিটেলস অ্যাবাউট হার, ঠিক আছে? ডিটেলস অ্যাবাউট হার ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে। ওকে, ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন from our appreciation পরে কি বসে, অফ বসে, appreciation of the artistic indeed the intimate nature of the katha and the static feeling it generates animate the work and make it very inviting। তো আশা করি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বুঝতে পারছো। তো তোমরা আরও বাসায় আরও অন্যান্য যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের টপিকগুলো আছে এগুলো থেকে তোমরা আরও
সলভ করবে তারা তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আনসারগুলো লেখা আছে, আনসারগুলো একটু মিলাই নিবে এবং তোমরা দেখে নিবে, ঠিক আছে। তো আমরা পরবর্তী যে আমাদের প্রশ্ন আছে 7 নং রাইটিং পার্ট, আমরা রাইটিং পার্টে চলে আসি। দেখো রাইটিং পার্টে আমাদের আসছে কি একটা প্রিপোজিশন আসছে। প্রিপোজিশনটা হচ্ছে কি প্রিপোজিশন অ্যাবাউট স্কুল ম্যাগাজিন, অর্থাৎ স্কুল ম্যাগাজিনের উপর আমাকে একটা প্রিপোজিশন লিখতে বলছে। দেখো এখানে প্রিপোজিশন মানে কি, প্রিপোজিশন মানে তুমি তোমার মতো কইরা যে কয়েকটা তারা যত ওয়ার্ড লিমিট দেওয়া থাকলে ওয়ার্ড লিমিট, না দেওয়া থাকলে তুমি মিনিমাম 150 ওয়ার্ডের কাছাকাছি একটা প্রিপোজিশন একটা প্যারাগ্রাফ লিখবা, ঠিক আছে। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা যে বিষয়টা প্রথমে লক্ষ্য রাখবা সেটা হচ্ছে কি, প্রথমে তোমার যে নামটা বলে প্যারাগ্রাফের, তুমি প্রথম লাইনে চাইবা এই নামটাকে সংজ্ঞায়িত করার জন্য, ঠিক আছে। প্যারাগ্রাফের ক্ষেত্রে টিচাররা প্রথমেই খুঁজে যেই বিষয়ের প্যারাগ্রাফটা আসছে এটাকে সংজ্ঞায়িত করছে কিনা স্টুডেন্টরা, ঠিক আছে। পরবর্তীতে এই সময় ডিটেলস আমরা লিখবো। তো আমাদের এখানে একটা আনসার দেওয়া আছে, তোমার আনসারটা যে এরকম হইতে হবে সেটা কোনো কথা না, কিন্তু আমরা এখানে যে একটা আনসার দিয়েছি সেই আনসার একটু মিলাই দেখি, ঠিক আছে। ওকে, বলছে স্কুল ম্যাগাজিন ইজ আ জার্নাল অর periodical which is published by the students and teacher of school। অর্থাৎ বলছে যে স্কুল ম্যাগাজিন হচ্ছে একটা এরকম জার্নাল বা পত্রিকা টাইপ, যেটা হচ্ছে কি একটা স্কুলের স্টুডেন্টরা এবং টিচাররা মিলে কি করে পাবলিশ করে, প্রকাশ করে, ঠিক আছে। ওকে, ইন অর্ডার ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্য ভাষায় বলা যায় স্কুল ম্যাগাজিন কন্টেন্স দ্য রাইটিং অফ অনলি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। বলছে অন্য কথায় বললে একটা স্কুল ম্যাগাজিন মূলত ধারণ করে টিচার এবং স্টুডেন্টদের বিভিন্ন লেখনী, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্কুল ম্যাগাজিনের কন্টেন্ট। ওকে, পরে ইট কন্টেন্স দ্য ভেরিয়াস টাইপস অফ রাইটিংস অন ভেরিয়াস টপিকস। বলছে এটা মানে হচ্ছে তোমাকে এটা বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন টপিক হইতে পারে, বিভিন্ন টপিকের উপর লেখার একটা ভ্যারাইটিস পার্ট থাকে এখানে, ঠিক আছে। ওকে, দিস ডাইভার্স টপিক ইনক্লুড, বলছে এই টপিকগুলো কী কী হইতে পারে, যেমন পোয়েট্রি হইতে পারে, শর্ট স্টোরিজ হইতে পারে, রিডেলস, জোকস, আর্টিকেলস, রিদমস অ্যান্ড রাইমস অ্যান্ড হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যান্ড ভেরিয়াস প্রোগ্রামস অফ দ্য স্কুল। অর্থাৎ স্কুলের বিভিন্ন ধরনের প্রোগ্রাম সম্পর্কে লিখতে পারে, বা ছোট গল্প, কবিতা, জোকস বা হাস্যকর কিছু বা বিভিন্ন বিবৃতি ইত্যাদি দ্বারা পরিপূর্ণ হইতে পারে, ঠিক আছে। ওকে, তো পরবর্তীতে যে কথাটা বলছে যে এভরি ওয়েল ইস্টাবলিশ স্কুল পাবলিশ এ ম্যাগাজিন এভরি ইয়ার। বলছে কি এভরি ওয়েল ইস্টাবলিশ স্কুল, অর্থাৎ প্রত্যেকটা সুনামধন্য স্কুলেই কি হয়, এই স্কুল ম্যাগাজিনটা পাবলিশ করা হয়। ওকে, স্কুল ম্যাগাজিন প্লেজ এ ভাইটাল রোল ইন ডেভেলপিং ক্রিয়েটিভিটি অ্যান্ড এক্সপ্লোরিং দ্য ল্যাটেন্ট ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ স্কুল ম্যাগাজিন কী করে, স্টুডেন্টের ভিতরে যে সুপ্ত প্রতিভা থাকে সেই প্রতিভাটাকে ফুটিয়ে তোলে, এটাই বলছে। ওকে, it brings a golden opportunity for the students to explore their potentials by writing poems, stories and other literary items। বলছে এই এই যে তোমার এই যে স্কুল ম্যাগাজিন আছে, স্কুল ম্যাগাজিন লেখার মাধ্যমে একজন স্টুডেন্টের ভিতরে যে সম্ভাবতা বা বিভিন্ন পটেনশিয়াল বা ল্যাটেন্ট ট্যালেন্টগুলো আছে এগুলো কি করে এক্সপোজ করে বা প্রকাশিত হয় কিসের মাধ্যমে, যে কবিতা লেখার মাধ্যমে, গল্প লেখার মাধ্যমে এবং আদার যে সাহিত্যিক বিভিন্ন ধরনের আইটেমস আছে এগুলো লেখার মাধ্যমে তার যে ভিতরে ক্রিয়েটিভিটি এটা ফুটে ওঠে। ওকে, পরে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে দেখো ইট অলসো ব্রিং অ্যান অপরচুনিটি টু দ্য স্টুডেন্টস টু গ্রো অ্যান্ড ডেভেলপ দেয়ার লিডারশিপ কোয়ালিটিস অ্যান্ড অর্গানাইজিং ক্যাপাবিলিটিস। খুব সহজ কথা বলছে, এই ধরনের গুণাবলী তাকে বা ওই জন্য স্টুডেন্টকে তৈরি করে, কিসে তৈরি করে, একটা রিলেশনশিপ তৈরি করে। ইট অলসো ব্রিং দ্য অ্যান অপরচুনিটি টু দ্য স্টুডেন্টস টু গ্রো আপ অ্যান্ড ডেভেলপ দ্য লিডারশিপ। অর্থাৎ একটা স্টুডেন্টকে তার যে তার উন্নতির দিকে এবং তার বৃদ্ধির দিকে, তার নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি পাওয়ার দিক দিয়ে কী করে, একটা সুযোগ তৈরি করে দেয়, ঠিক আছে। ওকে, পরে বলছে যে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দো দ্য স্কুল ম্যাগাজিন দ্য টিচার অলসো ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস টু দেয়ার রাইটিংস আউটসাইড দ্য ক্লাস রুমস। বলছে কি অন্যদিকে আমরা বলতে পারি যদিও স্কুল ম্যাগাজিন দ্য টিচার অলসো ক্যান কন্ট্রিবিউট, অর্থাৎ শিক্ষকরা এখানে অবদান রাখে তাদের লেখনী দ্বারা, ইন্টেলেকচুয়াল ডেভেলপ দ্বারা অফ দ্য স্টুডেন্টস দো দেয়ার রাইটিংস আউটসাইড দ্য ক্লাসরুম, তো ক্লাসের বাইরে বিভিন্ন ধরনের লেখনী দ্বারাও তারা কী হইতে পারে, এটা দ্বারা প্রকাশ করতে পারে। সো ইট ইজ দ্য ট্রেজার আইল্যান্ড ফর দ্য স্টুডেন্টস। বলছি কি এটা হচ্ছে কি ট্রেজার আইল্যান্ড মানে কি, বলছে কি এটা হচ্ছে একটা জ্ঞানের বা সমৃদ্ধ এটা পাহাড়, জ্ঞানের সমৃদ্ধ বা পাহাড় বা দ্বীপ হিসেবে তুলনা করছে স্টুডেন্টের জন্য, ফর দ্য স্টুডেন্টস, ঠিক আছে। ইন আ ওয়ার্ড, এক কথায় বলতে গেলে
এ স্কুল ম্যাগাজিন ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য হোল স্কুল। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্কুল ম্যাগাজিন হচ্ছে কি একটা স্কুলের, পুরো স্কুলের একটা সম্ভাব্য চিত্র, বা হোল স্কুলের একটা সম্ভাব্য চিত্র বা রিফ্লেকশন, ঠিক আছে, বা প্রতিফলন। ওকে, মাই জয়স নোজ নো বাউন্ড হোয়েন আই গেট আওয়ার স্কুল ম্যাগাজিন অ্যাট মাই হ্যান্ডস এভরি ইয়ার। বলছে কি যে এখানে বলছে মাই জয় নো নো নোজ নো বাউন্ড, অর্থাৎ এটা কথা, এটা একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে কি আনন্দের কোনো সীমা থাকে না। অর্থাৎ বলছে কি আমার আনন্দের কোনো সীমা থাকে না কখন, হোয়েন আই গেট আওয়ার স্কুল ম্যাগাজিন অ্যাট মাই হ্যান্ডস এভরি ইয়ার, অর্থাৎ যখন প্রতি বছর আমাদের স্কুলের ম্যাগাজিনটা আমি আমার হাতে পাই, তখন আমার আনন্দের কোনো সীমা থাকে না। ঠিক আছে, এই ছিল স্কুল ম্যাগাজিন সম্পর্কিত প্যারাগ্রাফটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এখন আমরা অ্যাসেট শেষ, তো আমরা এখন বি সেট সলভ করা শুরু করব। ঠিক আছে, ওকে, সেট বি। ওকে, আমরা এখন সেট বি শুরু করি। তো 1 নম্বর প্রশ্ন যেটা আছে গ্রামার আইটেম, সেটাকে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখানে যে 10টা শূন্যস্থান আছে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো আমরা কি করব, পূরণ করব। এবং আমরা চাইলে এই ওয়ার্ডগুলোর বিভিন্ন ফরমেশন চেঞ্জ করতে পারি, তারা আমাদের এটাকে বলে দিছে, আমরা চেঞ্জ করতে পারি, কেন চেঞ্জ করতে পারি, এবং আমরা চাইলে একটা ওয়ার্ডকে একের বেশিবার ব্যবহার করতে পারি। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। আগে আমরা এই ওয়ার্ডগুলোর অর্থগুলো একটু জানে নেই। ঠিক আছে, ডাল মানে কি, বা ডোল বা ডাল যাই বলো, এটা হচ্ছে নিস্তেজ। ঠিক আছে, দা হচ্ছে একটা আর্টিকেল, সাকসেস অর্থ কি সফল, এটা একটা সফল বা নাউন, এটা নাউন ফর্ম আছে এখানে। বোথ একটা প্রিপোজিশন হিসেবে করতে পারি, কনজাংশন হিসেবে করতে পারি। ভিক্টরি মানে কি জয়। ঠিক আছে, ইফ যদি, উই আমরা, দ্যাম অর্থাৎ তাদের, কিন, কিন মানে হচ্ছে সূক্ষ্ম বা তীক্ষ্ণ, এরকম ইজিলি, ইজিলি মানে সহজভাবেই। ঠিক আছে, তো আমরা চলো সলভ করি। তো বিষয়টা বলছে কি যে উইথাউট এফর্ট, অর্থাৎ কি চেষ্টা ছাড়া, উইদাউট মানে কি ছাড়া, এফর্ট মানে কি চেষ্টা, দেয়ার ক্যান বি নো ড্যাশ ইন লাইফ, অর্থাৎ ড্যাশ ইন লাইফ, দেয়ার ক্যান বি নো, দেখো ক্যান বি আছে, নো, নো হচ্ছে একটা কি, নো একটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কি বসে, নাউন বসে, দেখো নাউন ফ্রম কি আছে, সাকসেস। তো দেখো উইদাউট এফর্ট দেয়ার ক্যান বি নো সাকসেস ইন লাইফ, অর্থাৎ চেষ্টা ছাড়া জীবনে কোনো সফলতা নাই। ঠিক আছে, খুব সহজ একটা সেন্টেন্স, উইদাউট এফর্ট দেয়ার ক্যান বি নো সাকসেস ইন লাইফ। ওকে, ওরা বলছে লাইফ লসেস ইটস ইন্টারেস্ট, অর্থাৎ জীবন তার গতি হারায় বা জীবন তার মূল্য হারায়। লাইফ লসেস ইটস ইন্টারেস্ট, জীবন তাদের গতি হারায়। ইফ কি, যে ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল, অর্থাৎ যেখানে কোনো সংগ্রাম নেই, যুদ্ধ নেই, সেখানে জীবন তার গতি কী হয়, হারিয়ে ফেলে বা তার মূল্য হারিয়ে ফেলে, জীবনের গতি বা মূল্য হারিয়ে ফেলে। আমরা এখানে লিখে দিই সাকসেস, সাকসেস। ঠিক আছে, ওকে, পরে গেমস বিকাম, দেখো গেমস বিকাম ডাল, নিস্তেজ, অর্থাৎ একটা খেলা বা খেলাধুলা কী হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, বা কোনো ধরনের খেলার মধ্যে মজা বা আনন্দ নাই, কখন হয়ে যায়, ডাল মানে কি নিস্তেজ হয়ে যাওয়া বা আনন্দ না থাকা, এরকম। তো গেমস বিকাম ডাল, অর্থাৎ খেলা কী হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন দ্যাম, কম্পিটিশন ইন দ্যাম, অর্থাৎ একটা প্রতিযোগিতা বা একটা খেলা আসলে কি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায় বা উত্তেজনা হারিয়ে ফেলে। সেটা কখন হয় বলো, যখন একটা খেলার মধ্যে প্রতিযোগিতা না থাকে বা প্রতিযোগী না থাকে। ধরো আমি একটা প্রতিযোগিতা অংশগ্রহণ যদি করি, সেখানে যদি আমার প্রতিযোগী কোনো অপোনেন্ট পার্টি না থাকে, তাহলে সেটার মজা বা ধরো তোমার যে একটা নিস্তেজ আছে সেটা নিস্তেজ হয়ে যায়, মজাটা হারিয়ে যায়, উত্তেজনা হারিয়ে যায় খেলার। ঠিক আছে, এখানে এটাই বলছে যে গেমস বিকাম ডাল ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন দ্যাম, অর্থাৎ তাদের মধ্যে বা কম্পোনেন্টের মধ্যে যদি তোমার প্রতিযোগিতা না থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, উত্তেজনা হারিয়ে ফেলে। ওকে, ওরা বলছে অ্যান্ড ইফ দেয়ার ক্যান বি দ্যাম, অ্যান্ড ইফ দ্য রেজাল্ট ক্যান বি, রেজাল্ট ক্যান বি কী হইতে পারে, রেজাল্ট ক্যান বি ইজিলি ফরসিন, অর্থাৎ যেই খেলার মধ্যে তোমার প্রতিযোগী নাই, অর্থাৎ কম্পিটিশন বেশি নাই, সেখানে আমরা কি বলতে পারি না যে ফরসিন মানে কি, আমরা আগের থেকেই জানি সেখানে ফলাফলটা কি আসবে। ধরো এক ব্যক্তি একটা প্রতিযোগিতা নামলো, তার অপোনেন্টে কেউ নাই, তাহলে আমরা কি বুঝতে পারি যে এই খেলার মধ্যে অবশ্যই সে জিতবে। ঠিক আছে না, এটাই বলছে যে আমরা ইজিলি ক্যান ফরসিন, এটা হচ্ছে কি ইজিলি ক্যান ফরসিন, আমরা আসলে সহজভাবেই তার দেখতে পারি এখানে কে জয়ী হয়েছে। ঠিক আছে, এটাই বলছে এখানে। ওকে, পরবর্তীতে কি বলছে দেখো,
নো ম্যাটার উই উইন, অর্থাৎ আমরা জিতি কি না জিতি এটা কোনো বিষয় না। আর নো ম্যাটার উই উইন দ্য গেম, আমরা ওই খেলাটা জিতি বা হারি সেটা কোনো বিষয় না। নো ম্যাটার গেম অর লস, আমরা হারি বা জিতি সেটা কোনো বিষয় না, ঠিক আছে। পরে বলছে কি যে ইট দ্য কিনার, ইনারটা কথা আছে দ্য কিনার, দ্য কিনার, এটা একটা প্রবাদ বাক্য। দ্য কিনার দ্য কন্টেস্ট দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট, অর্থাৎ যত প্রতিযোগী তত কি, যত বেশি প্রতিযোগিতা তত বেশি তোমার ধরো এটার মধ্যে তৃপ্তি, বা যত বেশি তৃপ্তি যত বেশি গভীর হয়, অর্থাৎ প্রতিযোগিতা যত বেশি গভীর হয় ফলাফলটা তত তৃপ্তির হয়, ঠিক আছে। এটা একটা প্রবাদ বাক্য, এটা একদম প্রবাদ বাক্য। দ্য কিনার দ্য কন্টেস্ট দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট, ঠিক আছে। ওকে, পরে এই স্তম্ভটা দেখো কি বলছে, এ ড্যাশ ইজ নট দ্য রিয়েল ট্রাম্প আনলেস, বলছে কি a victory, এই যে এখানে আছে না victory, a victory is not the real triumph unless, ট্রাম্প অর্থ হচ্ছে তোমার যে অর্জন আর কি, এটা একটা বিজয় কখনো অর্জন হইতে পারে না, is not বলছে এই জন্য a victory, একটা victory, a victory is not a real triumph unless কি, unless both side are equally strong, অর্থাৎ একটা প্রতিযোগিতার মধ্যে ফলাফলটা কখনোই কি হইতে পারে না, সুষ্ঠু হইতে পারে না যখন কি both side are equally strong, যখন দুই পক্ষই কি হয় না সমানভাবে শক্তিশালী হয় না, তখন সেটা কি হয় না, সেটা আসলেই এই সেই ভিক্টরিটা কি হয় না, আসলে সফল হয় না। ওকে, পরে বলছে কি ওয়েদার ড্যাশ লাইক ইট অর নট লাইফ ইজ এ কন্টিনিউয়াস কম্পিটিশন এক্সামিনেশন, ঠিক আছে। এখানে বলছে যে হোয়েদার উই লাইক ইট অর নট, আমরা এটা পছন্দ করতে পারি বা না পারি সেটা বিষয় না, লাইফ ইজ এ কন্টিনিউয়াস কম্পিটিশন এক্সামিনেশন, অর্থাৎ জীবন হচ্ছে কি একটা চলমান প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্র, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কোয়েশ্চেন নং 2 সলভ করব। তো 2 নং কাছে আমাদের কলাম আছে, কলামে বলছে কি মেক 5 সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম দ্য ইচ কলাম অফ দ্য টেবিল, অর্থাৎ এই টেবিলটার 3টা কলাম আছে, 3টা কলাম থেকে আমাদের সেন্টেন্সের বিভিন্ন অংশ অংশ দেওয়া আছে, সেই অংশগুলোকে আমরা একত্র করে 5টা মিনিংফুল সেন্টেন্স মেক করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, পরে আছে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, সি লেভেল অ্যাজ এ রেজাল্ট, এই 5টা সাবজেক্টিভ ফর্ম আছে, এই 5টা আছে তোমার ভার্বের ফর্ম, এবং এই 5টা আছে অবজেক্টের ফর্ম, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, তো গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং মিনস, গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা রেফার্স, গ্লোবাল ওয়ার্মিং রেফার্স রেফার্স refers to the increase, refers to the increase in the temperature of the globe, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা হচ্ছে কি পৃথিবীর বা বিশ্বের তাপমাত্রার বৃদ্ধি, ঠিক আছে। দ্য গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব, ঠিক আছে। পরে পরে আমরা যদি দেখি 2 নম্বরটা বলছে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের যে অবিবেচক কাজগুলো আছে এই কাজগুলোই কি করে, সেই কাজগুলোই বিংস, সেই কাজগুলো কি আর মেইনলি, এই যে আর মেইনলি রেসপন্সিবল ফর ইটস, অর্থাৎ মানুষের যে অবিবেচক কাজগুলো আছে এই কাজগুলো কি করে এই বৈশ্বিক উষ্ণতা ঘটায়, ঠিক আছে। ওকে, পর হচ্ছে সি লেভেল ইজ রাইজিং, অর্থাৎ হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সি লেভেল ইজ রাইজিং, সি লেভেল ইজ রাইজিং ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিসের জন্য, এই বৈশ্বিক উষ্ণতার জন্য, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট দ্য কোস্টাল এরিয়াস, অর্থাৎ হচ্ছে উপকূলীয় এলাকাগুলো, উপকূলীয় এলাকাগুলো আর গোয়িং টু বি আর গোয়িং টু বি ভালনারেবল, অর্থাৎ হচ্ছে উপকূলীয় এলাকাগুলো কী হইতেছে ক্ষতির সম্মুখীন হচ্ছে, ঠিক আছে। ওকে, লাস্টে দেখো ইউজিং অফ দ্য রিনিউয়েবল এনার্জি ক্যান রিডিউস, অর্থাৎ হচ্ছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার কমাইতে পারে, ক্যান রিডিউস দ্য টেম্পারেচার, রিডিউস দ্য টেম্পারেচার রাইজ টু দ্য গ্রেট এক্সটেন্ট, অর্থাৎ তাপমাত্রার যে ব্যাপক হারে বৃদ্ধি সেই বৃদ্ধিটা কী করতে পারে, কমাইতে পারে একমাত্র নবায়নযোগ্য শক্তির ব্যবহার, ঠিক আছে। তো এই ছিল আমাদের 2 নংয়ের 5টা সেন্টেন্স, অর্থাৎ সাবস্টিটিউশন টেবিল। এখন আমরা 3 নং দেখব। তো চলো 3 নংয়ে আমরা কী আছে দেখি। তো 3 নংয়ে আমাদের আছে চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে। চেঞ্জিং সেন্টেন্স
অর্থাৎ হচ্ছে এই যে এখানে আমাদের 10টা চেঞ্জিং সেন্টেন্স আছে, সেন্টেন্সগুলোকে আমার এক ফর্ম থেকে অন্য ফর্মে নিতে হবে অর্থের পরিবর্তন না করে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে বলছে কি হনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ স্পিচ বিফোর এ পারসন, মেক ইট নেগেটিভ। আমাকে এটা নেগেটিভ করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা নেগেটিভ করব। দ্য হনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ স্পিচ বিফোর এ পারসন। আচ্ছা, নেগেটিভ করতে হলে আমরা কী করবো? নেগেটিভ করতে হলে আমরা অক্সিলারি ভার্বের সাথে একটা নট দিব। দ্য ক্যান নট, হনেস্টি ক্যান নট ওপেন। তো ওপেনের বিপরীত শব্দ দিতে পারি ক্লোজ, ক্যান নট ক্লোজ, ক্লোজ দিয়ে করতে পারি ক্লোজ এ ডোর অফ স্পিচ বিফোর এ পারসন, ঠিক আছে? ওকে, 2 নংটা থেকে বলছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলে শোনা হয় না, এটাকে আমাকে নেগেটিভ করতে বলছে। তো এটা আমরা নেগেটিভ কেমনে করবো? তো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তো আমরা এখানে এই নটটা বাদ দিব, নটটা বাদ দিব এবং গোল্ড, এখানে তো নেগেটিভ অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটা প্রবাদ বাক্য আছে, এটাকে আমরা নেগেটিভ করতে হবে, এই তো। আচ্ছা, এটা হচ্ছে ভুল আছে প্রশ্ন হয়তো, নট দেওয়া আছে যেহেতু, নেগেটিভ শব্দ তো নট থাকে না। আচ্ছা ঠিক আছে, তাও আচ্ছা, এই অল দ্যাট গ্লিটার্স এর নামটা হচ্ছে নাথিং দ্যাট গ্লিটার্স। নাথিং, এই অল দ্যাটের পরিবর্তে আমরা কী দেবো? নাথিং দ্যাট দেবো। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে আমরা এই অল দ্যাটের পরিবর্তে আমরা কী দিতে পারি? নাথিং, অল দ্যাট গ্লিটার্স, নাথিং গ্লিটার্স ইজ গোল্ড, অর্থাৎ যেটা চকচক করে সেটা স্মরণ হয় না, ঠিক আছে? ওকে, তো পরবর্তী যেটা আছে এটা আমরা দেখবো যে রিডিং বুকস ইজ আ হ্যাবিট হুইচ ইজ নভেলার দেন আদার হ্যাবিটস। এটা আমাকে সিম্পল করতে বলছে, অর্থাৎ বই পড়ার যে অভ্যাস সেটা হচ্ছে কি অন্য অভ্যাস থেকেও কী হইতে পারে? ব্যাটার হইতে পারে বা নভেল বা মহৎ হয়, ঠিক আছে? তো এইটার আমাকে সিম্পল করতে বলছে, অর্থাৎ একটা সিম্পল বাক্য করতে বলছে। তো বলবো কি রিডিং বুকস, সহজ, রিডিং বুকস ইজ অ্যা নভেল হ্যাবিট, সহজ বিষয়। রিডিং বুকস ইজ এ এন আমরা নভেল দেবো, ইজ এ নভেল হ্যাবিটস, শেষ, এ পর্যন্ত, এটা বাদ দিয়ে দিব আমরা, ঠিক আছে? ওকে, তারপর 4 নাম্বারটা বলছে লিভিং কান্ট্রি ইজ ভেরি এসেন্সিয়াল ভার্চু, মেক ইট এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি খুব সহজ, আমাদের এখানে এ আছে, তাহলে আমরা হটে দিয়ে বাক্যটা শুরু করব। তাহলে হট, প্রথম হবে কি হট, ঠিক আছে? হট, পরে হচ্ছে কি এই ভেরি পরে অংশ এসেন্সিয়াল ভার্চু, এসেন্সিয়াল যেহেতু এখানে আমাকে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে তাই আমরা অ্যান দিয়ে শুরু করবো। দ্য হট অ্যান্ড এসেন্সিয়াল ভার্চু লিভিং কান্ট্রি ইজ, লাস্টে ইজ দিয়ে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দিব, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই এক্সক্লেমেটরিটা। তো পরবর্তী যেটা আছে 5 নম্বরে, সেটা হচ্ছে উই ডো নট মেজার আওয়ার লাইফ বাই মান্থ অর ইয়ার্স, এটাকে আমাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। নেগেটিভ আছে, এটা আমরা অ্যাফার্মেটিভ করবো। তো এটা খুব সহজ বিষয়, উই ডো নটটাকে আমরা বাদ দিয়ে দিব, শুধু দিব উই মেজার আওয়ার লাইফ বাই মান্থ অর ইয়ার্স, অর্থাৎ আমরা আমাদের জীবনকে কিছু ঘন্টা এবং মাস দ্বারা পরিমাপ করতে পারি। আচ্ছা, পরে বলছে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর সাকসেস, এটাকে আমাকে কমপ্লেক্স করতে বলছে। তো এটা আছে কিসের মধ্যে? এটা আছে হচ্ছে সিম্পল একটা বাক্য, তো আমাকে এটা কমপ্লেক্স করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কমপ্লেক্স করার সময় এটা কী দিব? এটা সিন্স দিয়ে করব। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এ পর্যন্ত আমরা দিব। দেওয়ার পরে কী দিব? ফর সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর সাকসেস সিন্স নাথিং এলস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ, অর্থাৎ অন্য কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ না, অর্থাৎ এই সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই না, ঠিক আছে? এটাই। পরে হচ্ছে কি জি নাম্বার, হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি, মেক ইট অ্যাসার্টিভ। এটা আমাদের এক্সক্লেমেটরি আছে, এক্সক্লেমেটরি চিহ্নটা আছে, তার মধ্যে দেখতে পাই এটা এক্সক্লেমেটরির মধ্যে আছে। আমরা এটাকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট নিব, তো শি, প্রথমে শি যাবে, পরে হচ্ছে শি ওয়াজ হবে, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ হবে, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, বাস। ওকে, পরে এস নাম্বারে বলছে কি, এস নাম্বারে হচ্ছে যে টেরোরিজম, টেরোরিজম ইজ আ মেজর অ্যান্ড এক্সট্রিমলি কোরেসিভ প্রবলেম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটাকে আমাকে কম্পাউন্ড করতে হবে, ঠিক আছে? কম্পাউন্ড করতে হলে আমরা দুইটা ক্লজে ভাগ করতে হবে। তো এটা আমরা কমপ্লেক্সে কেমনে করবো? তারপর টেরোরিজম ইজ আ মেজর প্রবলেম, আমরা প্রথমে একটা ক্লজ এখানে বের করে নেব, টেরোরিজম ইজ আ মেজর প্রবলেম, এই যে এখানে প্রবলেম থেকে আমরা একটা ক্লজ ভাগ করে নিলাম, ঠিক আছে? পরে দিলাম অ্যান্ড ইট ইজ, অ্যান্ড দেওয়ার পরে অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি কোরেসিভ, অ্যান্ড ইট ইজ, অ্যান্ড ইট ইজ, অ্যান্ড ইট ইজ, অ্যান্ড ইট ইজ, অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি কোরেসিভ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, ঠিক আছে? এই ছিল আমাদের এইচ নাম্বার। তো আই নাম্বারটা দেখি, আই নাম্বারে কি বলছে?
আই নাম্বারে বলছে যে উই শুড ডু গুড ডিডস অ্যাজ আওয়ার রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমাদের দায়িত্ব হিসেবে আমাদের ভালো কাজগুলো করা উচিত। তো এটা খুব সহজ, আমাদের ইন্টারোগেটিভ করতে হলে আমরা কী নেব, প্রথমে অক্সিলারি ভার্ব নিব। অক্সিলারি ভার্ব কী আছে, শুড, তাহলে শুড উই ডু গুড, শুডটা যাবে আগে, পরে উইটা পরে আসবে, তো শুড উই ডু গুড ডিডস অ্যাজ আওয়ার রেসপন্সিবিলিটি, লাস্টে হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। ওকে, লাস্টটা দেখো কি বলছে, যে এভরিবডি ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস, এটাকে আমাকে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। নেগেটিভ করা খুব সহজ, এটা হচ্ছে আমরা জানি এভরিবডি একটা নিয়ম আছে, এভরিবডিতে কি দিব, দেয়ার ইজ নো বডি, এভরিবডিতে কি দিব, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো দিলাম, পরে বডি দিলাম, পরে বাট দিব, দেয়ার ইজ নো বডি বাট ফন্ড অফ গ্লিটারিং থিংস, বাস। এই ছিল হচ্ছে আমাদের 3 নংয়ের যে চেঞ্জিং সেন্টেন্স আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা 4 নংয়ে চলে যাব, ঠিক আছে। তো আমাদের 4 নং কোয়েশন ছিল কি, ট্যাগ কোয়েশন। তো ট্যাগ কোয়েশন হচ্ছে খুব সহজ বিষয়, আমি খুব সহজে এই জিনিসগুলো তুলে ধরবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো প্রথমে বলছে কি, এভরিওয়ান ইজ নস্টালজিয়া ইন লাইফ, ঠিক আছে, নস্টালজিক ইন লাইফ। দেখো এই ট্যাগ কোয়েশনের মূল বিষয়টা হচ্ছে কি, প্রথমে একটা অক্সিলারি ভার্ব নেওয়া লাগবে, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তার মানে নিলাম ইজ, ঠিক আছে। পরে নেগেটিভ শব্দ হলে নট দেওয়া লাগবে, দিলাম নট, ইজ নট। পরে আমার সাবজেক্ট লাগবে, এখানে সাবজেক্ট কি আছে, এভরি আছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এভরি থাকলে আমরা সাবজেক্টে কী দিই, ঠিক আছে না, তাই আমি দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে দিয়ে দিলে হয়ে গেল, হলো না, কারণ হচ্ছে ডের সাথে কিন্তু ইজের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। কিন্তু আমরা ডে চেঞ্জ করতে পারবো না, তাই আমরা কী করতে পারবো, এই ইজটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে না। ইজটাকে চেঞ্জ করে আমরা কী দিব, আর দিব, আর, ঠিক আছে। তার মানে কি, আর নট দে, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, তো পরবর্তীতে কি বলছো দেখো, বি নাম্বারটা, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট, এখানে হচ্ছে আমাদের ফরগেট একটা ভার্ব, তো এটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমরা কি নিলাম, ডো বা ডাজ নিতে পারি, কিন্তু এটা যদি আমাদের অ্যাজ বাই অ্যাজ নাই, তার মানে কি আমরা ডো নিব, ঠিক আছে। তো ডো নিলাম। এই হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তো নেগেটিভ ওয়ার্ড হলে আমাদের নট হবে না, ভালো কথা, উই আছে, তো সহজ, ডো উই, লাস্টে আবার সমুদ্র চিহ্ন, ঠিক আছে, হয়ে গেল। ওকে, 3 নম্বরটা দেখো, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস, ঠিক আছে। অর্থাৎ চাইল্ডহুডের মেমোরিগুলো আমাদেরকে প্রতিনিয়তই কী করে, হান্টিং করে, ঠিক আছে। এখানে হচ্ছে কি, আমাদের বার আছে আর, তাহলে আমরা আর দিলাম, ঠিক আছে না, আর দিলাম, যেহেতু নেগেটিভ শব্দ না, নট দেওয়া লাগবে, তাই আর নট, ঠিক আছে। অ্যান্ড মেমোরিজ বলছে, ঠিক আছে, মেমোরিজ মানে কি, স্মৃতিগুলো, তার মানে কি প্লুরাল, অবশ্যই দিয়ে হবে, তাই আর নট দে, ঠিক আছে। ওকে, তো 4 নম্বরটা দেখো, বলছে দ্য সানসেট মেমোরি অফ চাইল্ডহুড ইজ কালারফুল, দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ কালারফুল, অর্থাৎ শৈশবের মিষ্টি যে স্মৃতিগুলো আছে সেগুলো হচ্ছে কি, রঙিন। তো এটাকে আমাকে দেখো, এনে বার্ব আছে ইজ, অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, তো আমরা ইজ দিলাম, ঠিক আছে। ইজ নট, যেহেতু নেগেটিভ শব্দ নাই, আমাদের নেগেটিভ শব্দ দিতে হবে, তাই আমরা নেগেটিভ শব্দ হিসেবে নট দিলাম। এখন সাবজেক্টটা কী হবে এখানে, ঠিক আছে, দ্য সুইটেস্ট মেমোরি, অর্থাৎ মিষ্টি স্মৃতি। এখানে তো শুধু মেমোরি বলছে, কিন্তু মেমোরিজ, এখানে কিন্তু মেমোরিজ বলছিল, তাই দিয়ে হয়েছিল, কিন্তু এখানে মেমোরি মানে কি, স্মৃতি একটা, তাই আমরা কি দিব, এখানে ইট দিব, তাই ইজন্ট ইট। আশা করি বুঝতে পারছো। তো লাস্টটা দেখো কি বলছে, হো ফরগেটস দিস মেমোরিজ, দেখো এখানে ফরগেটস আমাদের অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা টেন্স অনুযায়ী অবশ্যই ভার্ব নিব। টেন্স অনুযায়ী কি আছে, ফরগেটস অ্যাজ বাই অ্যাজ আছে, তাহলে আমরা কি নিতে পারি, আমরা ডাজ নিতে পারি, ঠিক আছে না, ডাজ নিতে পারি। যেহেতু নট নাই, তাই আমরা কি দিতে পারি, নট, ডাজ নট, তো ডাজ নট। আর হো, এখানে হো আমরা কিন্তু যেহেতু ডাজ নিছি, তাহলে আমরা ইট দিতে হবে, ঠিক আছে, বা হি দিতে হবে, ডাজ নট হি দিতে হবে, ঠিক আছে, ডাজ নট হি। কিন্তু এটা আরেকভাবে করা যায়, এটা হচ্ছে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে এই যে এই হোটাকে ডে হিসেবে ব্যবহার করা হয়, আমরা যদি ডে হিসেবে করি তাহলে ডে হিসেবে করতে পারি। এটা আমরা আরেকভাবে করা যায়, হচ্ছে কি, তাহলে হয় ডো নট দে, অর্থাৎ এটার উত্তর হচ্ছে দুইটা, ডো নট দে দিলেও উত্তর হবে, ডাজ নট হি দিলেও উত্তর হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ট্যাগ কোয়েশ্চেন। এখন আমরা 5 নং চলে যাব, ঠিক আছে। ওকে, তো আমাদের 5 নংয়ে আসি। 5 নং হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স আছে। তো সাফিক্স প্রিফিক্সটা দেখো কি বলছে, বলছে আওয়ার ড্যাশ চাইল্ড মেমোরিজ আর ফুল অফ বোথ বিউটিফুল অ্যান্ড স্যাড ইনসিডেন্টস, ঠিক আছে। তো এখানে কি হয়, আওয়ার চাইল্ড নাকি চাইল্ডহুড, তো অবশ্যই চাইল্ডহুড হবে, আওয়ার চাইল্ডহুড, ঠিক আছে, আওয়ার চাইল্ডহুড, আচ্ছা, চাইল্ডহুড, আওয়ার চাইল্ডহুড মেমোরিজ আর ফুল অফ বোথ বিউটিফুল অ্যান্ড স্যাড ইনসিডেন্ট, ঠিক আছে। ওকে,
পরে বলছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই ক্যান ইজি রিমেম্বার দ্য মেমোরেবল। তো রিমেম্বার হচ্ছে একটা ভার্ব, আর আই আছে, ক্যান আছে, তাহলে আমাকে দুইটা ভার্বের মধ্যে অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অবশ্যই একটা অ্যাডভার্ব বসে। আর ইজি এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে, তা আমরা ইজিলি ইউজ করতে পারি, ইজিলি, ঠিক আছে। ইজিলি, এখানে একটা আই হবে, অ্যালয়, ঠিক আছে, ইজিলি। তো আই ক্যান ইজিলি রিমেম্বার দ্য মেমোরেবল ইনসিডেন্টস অফ মাই স্কুল লাইফ। ওকে, 3 নম্বরে বলছে আওয়ার ড্যাশ টিচ টোল্ড আস টু রিড অ্যাটেন্টিভলি। এই বাক্যের অর্থ হচ্ছে আমাদের টিচাররা আমাদেরকে মনোযোগ সহকারে পড়তে কি করতো, পড়তে বলতো, টোল্ড। আচ্ছা, তাহলে এখানে টিচ আছে, তাহলে কী হবে, টিচার্স, আওয়ার টিচার্স, আমাদের টিচাররা আমাদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য বলতো, ঠিক আছে। ওকে, পরে উই ড্যাশ ওয়েজ ট্রাই টু ফলো দেয়ার ইনস্ট্রাকশন, অর্থাৎ আমরা কি করতাম, উই অলওয়েজ, আমরা সবসময় তাদের যে নির্দেশনা আছে এগুলো মেনে চলতাম। তাহলে কি হবে, উই অলওয়েজ, এল, উই অলওয়েজ ট্রাই টু ফলো দেয়ার ইনস্ট্রাকশন। ওকে, নাও অ্যাট আওয়ার ম্যাচিউর এজ, অর্থাৎ আমাদের প্রাপ্তবয়স্ক ধাপে, উই রিয়েলাইজ, আমরা আমরা অনুভব করতে পারি, হাউ ইফেক্টিভ দেয়ার অ্যাডভাইস ওয়াজ, অর্থাৎ তাদের যে অ্যাডভাইসগুলো ছিল এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা এখন উপলব্ধি করতে পারি। তাহলে ইফেক্ট থেকে কী হয়ে যাবে, ইফেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, এফেক্টিভ হয়ে যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্সের সমস্যাটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা চলে যাব আমাদের 6 নংয়ে। 6 নংয়ে আছে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখন আমরা সলভ করি। দেখো, বলছে বাদল লিভ, দেখো লিভ হচ্ছে বাস করা, তো লিভের পরে নর্মালি ইনা এসে পড়ে। তো বাদল লিভ ইন এ ভিলেজ, ভিলেজ অফ বাংলাদেশ, বাদল বাংলাদেশের একটি গ্রামে বাস করে, ঠিক আছে, খুব ইজি। ওকে, পরে দেখো কি বলছে, হি ওয়াজ এ স্কুল বয়, সে কি একটা স্কুল বয় ছিল বা একটা স্কুলে বালক ছিল। দেয়ার ওয়াজ এ ক্যানাল অন দি অন হিজ ওয়ে টু স্কুল, ওয়ে টু, অর্থাৎ কোনো কিছু দিকে বোঝাতে আমরা টু প্রিপোজিশনটা ইউজ করি। তার মানে কি, সে স্কুলের দিকে, মানে তাদের স্কুলের দিকে কি ছিল, একটা ক্যানাল ছিল, একটা খাল ছিল আর কি, খাল, পুকুরের মতো একটা খাল ছিল, ঠিক আছে। তাহলে ওয়াজ ওয়ে টু স্কুল। ওকে, অ্যান ওল্ড ব্রিজ ওয়াজ ওভার দ্যাট ক্যানাল, অর্থাৎ ওই খালের উপর দিয়ে কি ছিল, একটা অনেক পুরাতন কি ছিল, ব্রিজ ছিল, ঠিক আছে। ওকে, ইট ওয়াজ ইউজফুল টু ওয়ান অ্যান্ড অল অফ দ্য ভিলেজার্স, অর্থাৎ ওই খালটা বা ওই ব্রিজটাকে গ্রামের সকলের দ্বারা কি হইতো, ব্যবহার করা হইতো, ঠিক আছে। ইয়েট নান কেয়ার ফর, দেখো কেয়ারের পরে দুইটা প্রিপোজিশন বসে, একটা হচ্ছে কেয়ার অফ, একটা হচ্ছে কেয়ার ফর। কেয়ার অফ মানে যত্ন নেওয়া, ঠিক আছে, আর কেয়ার ফর মানে কি, যত্ন না নেওয়া, অর্থাৎ যত্ন না নেওয়া অর্থে বুঝাইলে আমাদের ফর বসে, আর যত্ন নেওয়া অর্থ হলে অফ বসে। এখানে বলছে কেয়ার ফর, অর্থাৎ তারা সবাই এটা ইউজ করে কিন্তু কেউ এটা রিপেয়ার করে না, অর্থাৎ কেউ এটা কি করে না, মেরামত করে না। তার মানে কি, অবশ্যই তার যত্ন নেয় না, এখানে যত্ন না নেওয়া অর্থে বুঝাইতেছে, তাহলে অবশ্যই এটা ফর হবে। তো ইয়েট নান কেয়ার ফর ইটস রিপেয়ার। ওকে, তারপরে বলছে কি, সো ওয়ান ডে ইট ব্রোক ডাউন অ্যান্ড কজড এ গুড ডিল অফ হারশিপ। ডিল অফ মানে হচ্ছে পতিত হওয়া, একটা বিপদের সম্মুখীন হলো সবাই। বলছে এটা কি ছিল, একদিন ভেঙে পড়ছিল, ব্রোক ডাউন অ্যান্ড কজড এ গুড ডিল অফ হারশিপ টু দ্য ভিলেজার্স, অর্থাৎ যখন এটা ভেঙে পড়ছিল তখন গ্রামের সকলের জন্য একটা দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। ওইটা পরে বলছে দেয়ার ওয়ার ডিফিকাল্টি, তাই তারা সবাই কী হচ্ছিল, সমস্যায় পড়েছিল। পরে হচ্ছে কি, দেয়ার কুড নট গো টু দ্য টাউন অন দ্য আদার সাইড অফ দ্য ক্যানেল, অর্থাৎ তারা এই কারণে তারা কী করতে পারছিল না, তারা যে তাদের এই কালের অপারা যে শহর ছিল, শহরে যাইতে পারছিল না, কারণ এই ব্রিজটা ভেঙে পড়ছিল। ওকে, অ্যান্ড টু সেল দেয়ার ফ্রুটস, তাদের যে ফল ফল এবং সবজি আছে, ভেজিটেবল, এগুলো কী করতে পারছিল না, বিক্রি করতে পারছিল না প্রফিটেবলি, মানে হচ্ছে কি মুনাফা সহকারে, অর্থাৎ লাভে বিক্রি করতে পারছিল না। দে সোল্ড দেয়ার প্রোডাকশন ইন লোকাল মার্কেট অ্যাট এ নমিনাল প্রাইস, মানে একটা নামমাত্র মূল্যে তারা বিক্রি করছিল। যখন তারা এটা শহরে বাজারে বিক্রি করতে পারে নাই, তাদের নিজস্ব লোকাল বাজারে বিক্রি করে, তখন তারা এটা মানে একদম প্রফিটেবল কোনো প্রাইস পায় না, একটা নামমাত্র মুনাফা পায়, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রিপেয়ার্ড প্রিপোজিশন। তো এখন আমরা রাইটিং পার্টে যাই। তো রাইটিং পার্টে দেখে কি আছে, আমাদের রাইটিং পার্টে আছে একটা প্যারাগ্রাফ আছে, মুনলাইট নাইট, অর্থাৎ একটি জ্যোৎস্না রাত বা চাঁদনি রাতের একটা তোমার আছে প্যারাগ্রাফ আছে। তো চলো প্যারাগ্রাফটা আমরা দেখি কি আছে, আমরা একটু পড়ি। বলছে মুনলাইট নাইট ইজ এ মাস্টারি অফ নেচার, অর্থাৎ কি একটা প্রকৃতির একটা রহস্যময় সৌন্দর্য হচ্ছে এই চাঁদনি রাত বা জ্যোৎস্না রাত, ঠিক আছে। ওকে, পরে বলছে কি, দ্য ইমেজ অফ
a day expecting the heat of the sun reflects in it. অর্থাৎ সারাদিনের যে সূর্যের যে তাপ বা তাপে আছে তাপের পরে সান রিফ্লেক্ট অন ইট, অর্থাৎ সূর্য যে তাপ দেয় এই তাপের পরে দিনের পরিবর্তে যে একটা চিত্র দেখা যায় রাত্রে, সেটা হচ্ছে কি এটা মুনলাইট নাইট। ঠিক আছে, ওকে। পরে দেখো কি বলছে, নেচার টেক্স এ ফেস্টিভ্যাল লুক, অর্থাৎ ওই সময় কি প্রকৃতিটা একটা উৎসবমুখর একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরে। অ্যান্ড স্লিভারি রেইজ মেক ইটস অ্যাপিয়াল ওভার দ্য স্মাইলিং, মনে হয় যেন প্রকৃতি আমাদের দিকে তাকিয়ে হাসছে, এরকম একটা অবস্থা সৃষ্টি করে। ঠিক আছে, ওকে। স্ট্রিমস অ্যান্ড রিভার্স সিমস টু বি জিগিং ফ্লোর্স অফ দ্য মর্টেন সিলভার, মনে হয় যেন ওই সময় যে স্টিমার এবং যে নদীতে যে স্টিমাররা চলাচল করে ওই সময় কি আমাদের মনে একটা আনন্দের প্রফুল্ল সৃষ্টি করে। ড্রিউ ড্রপস, অর্থাৎ কি কুয়াশা পড়ে, গ্লিটারিংস ইন দ্য গ্রাস অর লিভস অফ দ্য ট্রিজ অ্যান্ড অ্যাড মোর বিউটি টু নেচার ইন অটাম, অর্থাৎ শরৎকালে যে এই শরৎকালে যে আমাদের যে কুয়াশা পড়ে ওই কুয়াশাগুলো কি করে, যে গাছের মধ্যে এবং গাছের পাতার মধ্যে যে কুয়াশা পড়ে এগুলো কি করে আমাদের এই যে প্রকৃতির সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তোলে। ঠিক আছে, ওকে। পরে বলছে কি মুনলাইট, তো পরে হচ্ছে কি মুনলাইট নাইট ইজ ইন সামার ইজ এ রিফ্রেশিং এন্টারটেনমেন্ট আফটার এ হট সানি ডে, অর্থাৎ বলছে যে গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে যে আমাদের চাঁদনি রাতটা হয় সেটা কি হয়, ইজ রিফ্রেশিং এন্টারটেনমেন্ট, অর্থাৎ কি করে আমাদের যে আনন্দ বা বিনোদনের একটা রিফ্রেশিং মাধ্যম হয়ে ওঠে আফটার এ হট সানি ডে, অর্থাৎ একটা তৃষ্ণার্ত দিনের পর আমাদের যে এই চাঁদনি রাতটা আসে তখন আমাদের কি মনে একটা আনন্দের একটা প্রতিভা ফুটিয়ে তোলে। ঠিক আছে, ওকে। পরে বলছে মুনলাইট নাইট ইজ এনজয়েবল টু পিপল অফ অল এইজেস, অর্থাৎ চাঁদনি রাত হচ্ছে কি একজন সকল স্তরের মানুষের জন্য একটা আনন্দের একটা বিষয়, অর্থাৎ সবাই এটাকে খুব এনজয় করে, সকল বয়সের মানুষের ছোটো বড় সবাই। ওকে, পরে বলছে কি ওয়াক অর গসিপ ইন দ্য মুনলাইট নাইট ইজ ওর্থ এনজয়িং, অর্থাৎ চাঁদনি রাতে কেউ যদি হেঁটে হেঁটে বা হেঁটে হেঁটে কথা বলে গল্প করে গসিপ করে তখন সেটি কি হয় খুব আরও বেশি এনজয়েবল হয়। ঠিক আছে, ওকে। ইন টাউনস পিপল ইউজুয়ালি গ্যাদার অন বিল্ডিং রোভস হয়েল ইন দ্য ভিলেজ দে গ্যাদার আন্ডার দ্য ওপেন স্কাই, বলছে শহরে কি হয়, শহরে হচ্ছে শহরে মানুষরা বাসার ছাদের উপর যে তারা এই চাঁদনি রাতটা উপভোগ করে, এবং গ্রামে কী হয়, গ্রামে তার বিপরীত চিত্র দেখা যায়। গ্রামে হচ্ছে গ্রামের মানুষরা তাদের খোলা আকাশের নিচে গিয়ে তারা এই প্রকৃতির সৌন্দর্যটাকে তারা উপভোগ করে। ওকে, পরে বলছে নেচার উইথ অল ইটস বিউটি অ্যাপিয়ার্স নেক্ট অনলি বিফোর দ্য আইস অফ দ্য বিউটি লাভার্স, অর্থাৎ এই যারা সৌন্দর্যকে খুব বেশি পছন্দ করে বা ভালোবাসে তারা কি হয়, তারা এই প্রকৃতির সৌন্দর্যটা দেখে মুগ্ধ হয়। ওকে, এ পোয়েট ফাইন্ডস নিউ রিদম অ্যান্ড ইজ ইন্সপায়ার্ড টু রাইট নিউ পোয়েমস, অর্থাৎ ওই সময়ে যারা কবি আছে লেখক আছে তাদের মনে নতুন ছন্দ জাগে এবং তারা নতুন কবিতা লিখতে উৎসাহিত হয়। ওকে, বার্ডস অ্যান্ড ওয়াইল্ডস অ্যানিম্যাল, অর্থাৎ পাখিরা এবং বন্য পশু পাখিরা আর অলসো ইন হ্যাপি মুড, অর্থাৎ ওই সময় পাখি এবং বন্য যে প্রাণীরা আছে সবাই কি হয় একটা খুশি খুশি ভাবে তাকি আর কি। ওকে, ইনফ্যাক্ট দ্য বিউটি অফ এ মুনলাইট নাইট বিগার্স ডেসক্রিপশন অ্যান্ড ইট ইজ আ ড্রাইভেন গিফট টু দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আর্থ, প্রথমে বলছে যে এই চাঁদনি রাতের যে সৌন্দর্য আছে এটা কি ভিগার ডেসক্রিপশন মানে কি, মানে কল্পনার বাইরে। বিগার ডেসক্রিপশন মানে হচ্ছে কি কল্পনার বাইরে এই সৌন্দর্যটা, এবং কি হয় এটা হচ্ছে কি একটা স্বর্গীয় একটা পুরস্কার গিফট টু দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আর্থ, অর্থাৎ এই এই পৃথিবীতে যারা বসবাস করে তাদের জন্য একটা স্বর্গীয় উপহার হিসেবে এই চাঁদনি রাতটা আমাদের কাছে আসে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের যে আজকে যে প্যারাগ্রাফটা ছিল সেই প্যারাগ্রাফটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব, এখন আমাদের এই বি সেট শেষ হলে এখন আমরা সি সেটের দিকে যাব। আচ্ছা, এই হচ্ছে আমাদের সি সেটের প্রশ্ন। আচ্ছা, তো আমরা আগের মতো সি সেট প্রশ্ন দেখি আমাদের কি কি আছে। তো প্রথমে আছে আমাদের একটা উইথ ক্লো আছে, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস। আমরা আগে তো পড়ছি, মানে কি আমাদের এখানে 10টা ওয়ার্ড দেওয়া আছে, এই 10টা ওয়ার্ড থেকে আমাদের এখানে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমরা চাইলে এই ওয়ার্ডগুলোকে কী করতে পারি, বিভিন্ন ফর্মে চেঞ্জ করতে পারি, এবং চাইলে আমরা একটা ওয়ার্ড একের বেশিবার ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখি কি বলছে এখানে। দিস হচ্ছে একটা প্রমাণ, ডিগ্রেস হচ্ছে কি অসম্মান করা, উইথ একটা প্রিপোজিশন, ফরচুন হচ্ছে কি দুর্ভাগ্য, ইন একটা প্রিপোজিশন, হ্যাভ অর্থ আছে একটা অক্সিলারি ভার্ব, দো অর্থ যদিও একটা হচ্ছে কনজাংশন,
দা হচ্ছে একটা আর্টিকেল, স্টমাচ মানে কি, স্টমাচ মানে হচ্ছে কি আমাদের পাকস্থলী, তো একটা প্রিপোজিশন, ঠিক আছে। ওকে, তো আমরা দেখি সলভ করি। প্রথমে বলছে কি চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কার্স অফ দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ একবিংশ শতাব্দীতে যে শিশু শ্রম আছে এটা কি একটা মারাত্মক অভিশাপ, আমাদের জন্য একটা মারাত্মক অভিশাপ এই শিশু শ্রমটা, ঠিক আছে। এই 21 শতকে এসে আমাদের কাছে একটা সবচেয়ে বড় অভিশাপ। ইট ইজ আনফরচুনেট, ইট ইজ কি এই যে আনফরচুনেট, ইট ইজ আনফরচুনেট অর্থাৎ কি এটা আমাদের দুর্ভাগ্য যে ইট ইজ আনফরচুনেট দ্যাট দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার সোসাইটি। অর্থাৎ বলছে আমাদের জন্য দুর্ভাগ্য এই যে শিশু শ্রম আছে এটা আমাদের সমাজে এখন গ্রহণযোগ্য, মানে কি আমরা সবাই এটাকে গ্রহণ করে নিই, অর্থাৎ আমরা এটার প্রতিবাদ করি না, ঠিক আছে। তো এটা কি এটা হচ্ছে আমাদের জন্য একটা দুর্ভাগ্য, আমরা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। ওকে, অনলি পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস, অর্থাৎ এটা খুব সহজ বিষয় বলছে এই শিশু শ্রমের মূল কারণটা কি, আর শিশু শ্রমের পেছনে দায়ীটা কে আসলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশু শ্রমের পিছনে দায়ী হচ্ছে একমাত্র দারিদ্রতা। এখানেই বলছে যে প্রভার্টি ইজ দ্য রেসপন্সিবল ফর দিস, অর্থাৎ দারিদ্রতা হচ্ছে এই এই শিশু শ্রমের জন্য সবচাইতে কি দোষী বা দায়ী। ওকে, ইন এ ফ্যামিলি, ইন এ ফ্যামিলি বলছে কি যে ইন এ ফ্যামিলি অফ 5 or 6 চিলড্রেন, অর্থাৎ একটা 5-6 সদস্যের পরিবারে দ্য প্যারেন্টস কি করে, দ্য প্যারেন্টস হ্যাভ হ্যাভ টু সেন্ড, অর্থাৎ তাদের বাবা মার কি করতে হয়, বাধ্য হয়ে, হ্যাভ টু মানে কি বাধ্য হয়ে, মানে অবশ্যই বাধ্য হয়ে পাঠাতে হয়, টু সেন্ড দেয়ার কিডস টু ওয়ার্ক সো দ্যাট দে ক্যান ফিল দেয়ার এমটি স্টমাস। আচ্ছা, এমটি স্টমাস মানে কি খালি পেট, স্টোমাস মানে আমরা জানি পাকস্থলী, আর এমটি স্টোমাস মানে হচ্ছে কি খালি পেট। অর্থাৎ এখানে বলছে কি যে একটা পরিবারে 4-5 জন সদস্য থাকলে সেখানে ওই পরিবারের পিতামাতার দায়িত্ব হয় বা পিতামাতাকে অবশ্যই বাধ্য হয়ে কি করতে হয়, তাদের সন্তানকে কাজে পাঠাতে হয়। কেন? কারণ তাদের খালি পেট ভরণ পোষণ করার জন্য, অর্থাৎ তাদের ক্ষুধা নিবারণ করার জন্য অবশ্যই কি করতে হয়, কাজে পাঠাতে হয়। ওকে, তো পরবর্তীতে কি বলছে দেখো, দিস পোর অ্যান্ড হেল্পলেস চিলড্রেন আর রিওয়ার্ডেড অল কাইন্ডস অফ রিওয়ার্ডেড অল রিওয়ার্ডস উইথ, রিওয়ার্ডের পরে একটা উইথ বসে, তো রিওয়ার্ডস উইথ অল কাইন্ডস অফ অ্যাবিউজ, অল কাইন্ডস অফ অ্যাবিউজ দো দে ওয়ার্ক হার্ড অল ডে লং। দো মানে হচ্ছে যদিও, যদিও দেখো এটা খুব সহজ একটা বিষয় বলছে কি দিস পোর অ্যান্ড হেল্পলেস চিলড্রেন, অর্থাৎ ওই যে দরিদ্র এবং সাহায্যহীন যে শিশুরা ছিল তারা কি আর রিওয়ার্ডেড উইথ মানে কি তারা পুরস্কার পায়, উইথ অল কাইন্ডস অফ অ্যাবিউজ মানে কি তারা পুরস্কার হিসেবে কি পায়, অপব্যবহার পায়, সবার দ্বারা কি হয়, তারা অপব্যবহৃত হয়, ঠিক আছে। যদিও দো মানে কি যদিও দে ওয়ার্ক হার্ড অল ডে লং, যদিও তারা সারাদিন কঠোর পরিশ্রম করে তবুও তারা পুরস্কার হিসেবে কি পায়, সারাদিন কঠোর পরিশ্রম করার পরে তারা পুরস্কার হিসেবে পায় কি মানুষের অবহেলা, অ্যাবিউজ, ঠিক আছে। ওকে, তো পরে বলছে যে নাথিং নো আদার থিংস ইজ অ্যাজ ইজ ড্যাশ অ্যাজ চাইল্ড অ্যাবিউজ ফর এ নেশন, বলতেছে কি একটা জাতির জন্য এর চেয়ে বেশি অসম্মানের কিছু হয় না। তার অসম্মান মানে কি যে ডিসগ্রেস ছিল না কেন, এখানে ডিসগ্রেস কিন্তু নাউন ছিল, কিন্তু আমাকে এই দুইটা অ্যাজ এর মাঝখানে অবশ্যই কি বসে, দুইটা অ্যাজ এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে, তাই আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখানে কি আছে, ডিসগ্রেস আছে না, তো ডিসগ্রেসফুল হিসেবে বসবে, এখানে ডিসগ্রেসফুল এটা আমাকে এইচ নাম্বারে বসবে, ঠিক আছে, এইখানে বসবে, এইখানে বলছে নো আদার থিংস ইজ অ্যাজ ডিসগ্রেসফুল অ্যাজ চাইল্ড অ্যাবিউজ ফর এ নেশন, অর্থাৎ একটা জাতির জন্য শিশুর যে অ্যাবিউজ আছে, অর্থাৎ শিশুদের যে অ্যাবিউজ করা হয়, এই যে অ্যাবিউজ করার বিষয়টা একটা জাতির জন্য অসম্মানের, সবচেয়ে বড় অসম্মানের, এর চেয়ে বড় অসম্মানের আর কিছুই হতে পারে না। ওকে, পরবর্তীতে দেখি কি বলছে, ড্যাশ গভর্নমেন্ট হ্যাজ টেকেন, তা অবশ্যই সহজ, এটা গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট আছে এখানে, এই যে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি মেজিওর, সরকারকে অবশ্যই কি করতে হয়, কিছু গুরুত্বপূর্ণ স্টেপ বা পদ্ধতি নেওয়া লাগে, টু চেক ইট, অর্থাৎ এটাকে সরকারকে চেক করতে বা বুঝতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া লাগে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এটাকে চেক করার জন্য বা এটাকে সমাধান করার জন্য, ঠিক আছে। তো এই ছিল আমাদের উইথফ্লো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, আমাদের যে 2 নং ছিল সাবস্টিটিউশন টেবিল, ওইটা আমরা শুরু করব, ঠিক আছে, ওইটা আমরা সলভ করব। তো
দেখো আমাদের 2 নঙ্গে বলছিল কি মেক 5 সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম দ্য ইচ কলাম অফ দ্য টেবিল ভেলো, অর্থাৎ এইখানে একটা টেবিল আছে, এই টেবিলের 3টা কলাম আছে, ঠিক আছে। একটা কলাম হচ্ছে সাবজেক্টের কলাম, একটা ভার্বের কলাম এবং একটা অবজেক্টের কলাম। এই 3টা কলাম থেকে আমাকে প্রত্যেকটা কলাম থেকে একটা একটা অংশ নিয়ে 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 আমাকে 5টা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। তো 5টা মিনিংফুল সেন্টেন্স আমরা এখান থেকে তৈরি করব। তো প্রথমে হচ্ছে কি আমাদের দেখতে পাচ্ছি কালচার আছে, ঠিক আছে। কালচার, কালচার সাবজেক্ট, এখানে আমরা একটা ভার্ব নিব, তাহলে কালচার, এই যে এই বি ভার্ব, আমরা জানি এই বি ভার্বের ভিতরে কিন্তু 5টা ভার্ব আছে, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এখান থেকে আমরা যেগুলো একটা নিতে পারি, তাহলে এই কালচারের সাথে আমরা কি নেব, ইজ নিব, ঠিক আছে। তো কালচার ইজ, কালচার কি, কালচার হয়, কালচার ইজ এ টার্ম ইউজ ফর ওয়ে অফ লাইফ, অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনের একটা পদ্ধতি, ঠিক আছে। সংস্কৃতি হচ্ছে এমন একটা টার্ম বা শব্দ যেটা হচ্ছে কি মানুষের জীবনের একটা পদ্ধতি বা ধারাবাহিক পদ্ধতিকে নির্দেশ করে, ঠিক আছে। তো কালচার ইজ এ টার্ম ইউজ ফর এ ওয়ে অফ লাইফ, ঠিক আছে, ওকে। পরে বলছে কি যে ইট ইট রিপ্রেজেন্ট, ইট মানে হচ্ছে ওই কালচার, আর রিপ্রেজেন্ট মানে কি, প্রকাশ করে। তাহলে ওই কালচারটা প্রকাশ করে, কালচার কি প্রকাশ করে, ইট রিপ্রেজেন্ট সোসাইটিস, এই যে সোসাইটিস বিলিভস, কাস্টমস, ল্যাঙ্গুয়েজ, ফুডস, অ্যাটসেট্রা। অর্থাৎ কালচার হচ্ছে আমাদেরকে সামাজিক যে বিশ্বাস, নিয়ম নীতি, ভাষা, এগুলোকে আমাদের সামনে তুলে ধরে, খাদ্য ইত্যাদি। কালচার মানে হচ্ছে এগুলোর একটা বাহন বা এগুলোর একটা প্রকাশ, ঠিক আছে, ওকে। পরে হচ্ছে হসপিটালিটি, এখান থেকে আবার হবে ইজ, হসপিটালিটি ইজ ইজ হসপিটালিটি ইজ হচ্ছে কি, ইজ এ পার্ট অফ বাংলাদেশি কালচার, অর্থাৎ এটা একটা কালচার, মানে হচ্ছে কি আতিথেয়তা, অর্থাৎ কারো আপ্যায়ন করা, আতিথেয়তা করা, এটা হচ্ছে কি এক ধরনের বাংলাদেশি কালচার এটা। তো ঠিক আছে, তো হসপিটালিটি ইজ পার্ট অফ বাংলাদেশি কালচার, এটা হচ্ছে কি বাংলাদেশের একটা সংস্কৃতি, ওকে। পরে কি বলছে দেখো, উই আর, উই এই বি থেকে আবার কি আসবে, আর আসবে, ঠিক আছে। তো উই আর, আমরা উই আর ভেরি ফন্ড অফ শোয়িং হসপিটালিটি, অর্থাৎ আমরা হচ্ছে কি এই আতিথেয়তা প্রকাশ করার জন্য খুবই অনুরাগী বা আমরা এটা প্রকাশ করি, অর্থাৎ আমরা বাঙালিরা কি আতিথেয়তা প্রকাশ করতে খুবই উৎসাহী, ওকে। পরে বলছে কি বাট নাও ডেজ আওয়ার কালচার, কিন্তু বর্তমানে আমাদের কালচার বা আমাদের সংস্কৃতি ইজ ইজ ব্যাডলি ইনফ্লুয়েন্সড বাই দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ওয়েস্টার্ন কালচার। কিন্তু বলছে কি আমাদের যে বাংলাদেশি কালচার আছে সেটা কি হইতেছে দিনে দিনে পশ্চিমা যে কালচার আছে, পশ্চিমা কালচারের যে খারাপ প্রভাবগুলো আছে এটা আমাদের কালচারের উপর পড়তেছে। তো এটা হচ্ছে কি আমাদের জন্য একটা ব্যাডলি ইনফ্লুয়েন্স, ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা এই সাবস্টিটিউশন টেবিলটা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে পরের পার্ট অর্থাৎ 3 নংয়ের দিকে কি আছে, আমাদের 3 নংয়ে আছে চেঞ্জিং সেন্টেন্স, আমরা এগুলো সলভ করি, ওকে। তো 3 নংয়ে আছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স, 10টা চেঞ্জিং সেন্টেন্স আছে। তো দেখো আমরা কি বলি, সলভ করি এগুলো। পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, এটাকে আমি কমপ্লেক্স করতে বলছে, ঠিক আছে। তো পিপল ইন জেনারেল এটা আছে কিসের মধ্যে, এটা সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্স বানাইতে হবে। তো কমপ্লেক্স আমরা কেমনে বানাই, আমরা নর্মালি এটা রাখবো যে পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস দিব, ঠিক আছে। এই গ্লিটারিংসটা বাদ দিব, তাহলে কি হবে, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস হুইচ, ঠিক আছে। এটা আমরা রিলেটিভ ক্লজ আনলাম, হুইচ রিলেটিভ প্রনাউন আনলাম, হুইচ কি, হুইচ আর, হুইচ আর গ্লিটারিং, হুইচ আর, এই যে হুইচ আর গ্লিটারিংস, আমরা অ্যাডজেক্টিভটা সরাই নিলাম, অ্যাডজেক্টিভটা দিয়ে আমরা একটা আলাদা ক্লজ বানিয়ে দিলাম, ঠিক আছে, হুইচ আর গ্লিটারিংস, এই যে হয়ে গেল। তাহলে হচ্ছে কি যে পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস হুইচ আর গ্লিটারিংস, ঠিক আছে। এ হচ্ছে আমাদের কমপ্লেক্স। তো পরেরটা দেখি আমরা কি বলছে। তো পরেরটা হচ্ছে কি দে আর দ্য লাভার্স অফ সারফেস, ইন্টারগ্রেট করতে বলছে, এটা খুব সহজ, কারণ এখানে আমাকে অক্সিলারি ভার্বটা সরাসরি দেওয়া আছে। তো আমরা যদি আরটা আগে নিই, আর নট দে, অর্থাৎ আরেন্ট দে আর দ্য লাভার্স অফ সারফেস, লাস্টে আমাদের একটা প্রশ্ন চিহ্ন দেওয়া লাগবে, বাস, খুব সহজ। এখানে আমরা আর দিয়ে শুরু করব, প্রথম হচ্ছে আর, পরে আরেন্ট, আরেন্ট আরেন্ট দে দ্য লাভার্স অফ সারফেস, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, ওকে। তো পরেরটা কি বলছে যে সি নাম্বার, দে আর কনসার্নড উইথ দ্য আউটার শো অফ দ্য থিংস অ্যান্ড বিংস হোয়াইল ইগনোরিং রিয়েলিটি, এটাকে কম্পাউন্ড করতে বলছে আমরা। তো কম্পাউন্ড করতে গেলে আমাকে এখানে একটা কী দিতে হবে, একটা মাঝখানে একটা অ্যান্ড অর বাট আনতে হবে। তো আমরা এখানে কী আনি দেখো, বলছে কি দে আর কনসার্নড উইথ দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিংস হোয়াইল ইগনোরিং রিয়েলিটি, এখান থেকে আমরা নতুন একটা ক্লজ তৈরি করবো, ঠিক আছে।
তো দে আর কনসার্ন উইথ দ্য আদার শো অফ থিংস অ্যান্ড দে ইগনোর। খুব সহজ, আমরা এই পর্যন্ত ঠিক রাখবো, থিংস পর্যন্ত, বিংস পর্যন্ত ঠিক রাখার পরে এই হয় হচ্ছে কি এটা আমাদের ক্লজ মার্কার। এই ক্লজ মার্কার আমরা বাদ দিব, বাদ দিয়ে আমরা কি করব, এখান থেকে ওই যে আগের যে সাবজেক্টটা আছে পূর্বের, ওই সাবজেক্টটা আমরা এখানে এনে বসাবো। তাহলে কি বলছে, দে এনে হবে আবার দে, ঠিক আছে। তাহলে হবে দে, পরে ইগনোরিং থেকে আইএনজি বাদ দিবে, দে ইগনোর দ্য রিয়েলিটি, ঠিক আছে। এই যে আমার নতুন একটা ক্লজ হয়ে গেল। তাহলে শেষে আমাদের কি দাঁড়াইতেছে, দে আর কনসার্নড উইথ দ্য আউটার শো অফ থিংস অ্যান্ড বিং অ্যান্ড দে ইগনোর রিয়েলিটি, ঠিক আছে। এ হচ্ছে আমাদের কম্পাউন্ড। পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি ডি নাম্বারে অ্যাফার্মেটিভ করতে হবে, দে ডো নট বদার অ্যাবাউট ইন্ট্রিস্টিক ভ্যালু। এটা খুব একটা সহজ, কারণ এখানে আমাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, নেগেটিভে আছে, আমরা এই নটটা বাদ দিব, এই ডো নটটা, এই ডোর সহ বাদ দিব, আর এটা বার হবে, আর আমার এটা দিয়ে শব্দ আমাকে ইন আছে, আমরা ইনটা বাদ দিয়ে দিব, ইজিলি হয়ে যাবে। তাহলে কি হবে, দে আর কেয়ারলেস, কেয়ারলেস আমরা এটা কি দিব, এটা সবটাকে বাদ দিয়ে কেয়ারলেস দিয়ে দেবো, দে আর কেয়ারলেস অ্যাবাউট কি, অ্যাবাউট দেয়ার ইনসিস্টিক ভ্যালু। এটা ঠিক আছে, ঠিক আছে। তো ভ্যালু থাকবে, এটা হচ্ছে আমার এখান থেকে আমরা ডোনারটা বাদ দিয়া আমরা কি দেবো, কেয়ারলেস দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তো আমরা পরেরটা দেখি কি বলছে। পরে 5 নম্বরে আমাকে অ্যাসার্টিভ করতে হবে, বলছে গোল্ড ইজ নেভার কনসিডার অ্যান ইনএক্সপেন্সিভ মেটাল, ঠিক আছে। এটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে, খুব সহজ। এখানে নেভার আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, আর এখানে একটা বিপরীত শব্দ আছে। আমরা যদি এই দুইটা বিপরীত শব্দকে চেঞ্জ করতে পারি এবং নেগেটিভ ওয়ার্ডটা বাদ দিতে পারি, তাহলে আমার এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে গোল্ড ইজ অলওয়েজ কনসিডার অ্যান, খুব সহজ, এটাকে আমরা এই নেভার বাদ দিয়ে অলওয়েজ দিব, নেভারের বিপরীত শব্দ দিয়ে অলওয়েজ, আর ইনএক্সপেন্সিভটাকে আমাকে ইনটা বাদ দিয়ে এক্সপেন্সিভ দিয়ে দিব, বাস হয়ে গেল। গোল্ড ইজ অলওয়েজ কনসিডার অ্যা এক্সপেন্সিভ মেটাল, এই অ্যানটা আবার হয়ে যাবে, বাস। এ হচ্ছে অ্যাসার্টিভ। ওকে, পরবর্তী আমাদের যেটা আছে বলছে কম্পাউন্ড করতে হবে, বাট দেয়ার আর সাম আদার মেটালস লুকিং লাইক গোল্ড। এটাকে আমার কি করতে হবে, এটাকে আমার কম্পাউন্ড করতে হবে, ঠিক আছে। তো আমরা কম্পাউন্ড করি অ্যান দিয়া, তো আমরা কি দিব, বাট দিব, দেয়ার আর সাম আদার মেটালস, সাম আদার কি দিব, সাম আদার মেটালস দিব, মেটালস দেওয়ার পরে অ্যান্ড দিব এখানে, অ্যান্ড অ্যান্ড দে, ওই যে আগেরটার মতো এটা, অ্যান্ড দে, এই লুকিংটাকে আমরা বাদ দিয়া শুধু লোক দিব, অ্যান্ড দে লুক লাইক, গোল্ড, বাস। এই তো হয়ে গেল কম্পাউন্ড। অর্থাৎ আমাদের আগে যে নিয়মটা ছিল ওইটার মতোই, যে বাট দেয়ার আর সাম আদার মেটাল, এখানে একটা ক্লজ, ঠিক আছে। পরে অ্যান্ড দিলাম, অ্যান্ড দেওয়ার পরে হচ্ছে কি, অ্যান্ড হচ্ছে আমাদের কম্পাউন্ডের একটা সাইন, তারপরে হচ্ছে কি দে লুক লাইক গোল্ড, তাদেরকে দেখতে স্বর্ণের মতো মনে হয়। এই যে হয়ে গেলো আমাদের পরবর্তী ক্লজটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কম্পাউন্ড। পরে যেটা আছে সেটা বলছে কি সিম্পল করতে হবে, দে ফেড সোন অ্যান্ড লস দেয়ার বিউটি, ঠিক আছে। মানে তারা খুব তাড়াতাড়ি জ্বলে যায় এবং তাদের যে বিউটি আছে সেটা কি হয়ে যায়, হারিয়ে যায়। এটাকে আমাকে সিম্পল করতে হবে, কম্পাউন্ডে আসছে, এই অ্যান্ডটা বাদ দিতে হবে। এটা হচ্ছে আমার যেহেতু দুইটা সাবজেক্ট সেম আছে, যে দে আবার দে, এর একটা দে সাবজেক্ট আছে, তাহলে আমরা এটা সহজে করতে পারি কেমনে, ফেডিং সোন, অর্থাৎ বিবর্ণ হয়ে, ফেডিং সোন, এখানে কমা, দে লস দেয়ার বিউটি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ফেডিং সোন কমা দে লস দেয়ার বিউটি, অর্থাৎ তাদের তাদের যে রূপ বা চাকচিক্য আছে সেটা হারিয়ে তারা কি হয়, তাদের সৌন্দর্যটাকে হারিয়ে ফেলে, ঠিক আছে। ওকে, পরে কি বলছে দেখো, সিমিলারলি দেয়ার আর সাম পিপল অ্যাক্টিং লাইক দ্য ওয়াইজ। এটা কমপ্লেক্স করতে বলছে আমাদেরকে। এটা আছে হচ্ছে আমাদের সিম্পল একটা বাক্য আছে, এটাকে আমাকে কমপ্লেক্স করতে হবে। দেয়ার আর সাম পিপল অ্যাক্টিং লাইক দ্য ওয়াইজ, অর্থাৎ এমন কিছু লোক আছে তারা কি করে, বুদ্ধিমানের মতো অভিনয় করে বা অ্যাক্ট করে আর কি। তো এটাকে আমাকে কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স করতে গেলে আমরা কি করব, তো প্রথমত সিমিলারলি দেয়ার আর সাম পিপল দিব, দেয়ার আর সাম পিপল দিয়ে এখানে হো দিব, সহজ, হো দিয়ে পরে হো অ্যাক্ট দিব। আমাদের একটা ভার্ব লাগবে, একটা প্রিন্সিপাল ভার্ব লাগবে এখানে। তাহলে পিপল হু অ্যাক্টিং বাদ দিয়ে শুধু অ্যাক্ট লাইক দ্য ওয়াইজ পারসন, বাস। তার মানে কি হয়েছে, সিমিলারলি দেয়ার আর সাম পিপল হু অ্যাক্ট লাইক দ্য ওয়াইজ পারসন, বাস। ওকে, পরে 5 নম্বরটা 8 নম্বর যেটা বলছে, 9 নম্বরে আই নাম্বার, সেটা হচ্ছে কি অ্যাজ সোন অ্যাজ দেয়ার রিয়েল আইডেন্টিটি গেটস রিভিল পিপল লিভ দেম, অর্থাৎ যখনই তাদের কি হয়, তাদের আসল চেহারা মানুষের সামনে প্রকাশিত হয়, তখন কি হয়, মানুষ তাদেরকে ত্যাগ করে, ঠিক আছে।
তো অ্যাজ সুন অ্যাজ একটা নিয়ম ছিল নেগেটিভ করার সময়, অ্যাজ সুন অ্যাজ একটা নিয়ম আছে। নিয়মটা কি ছিল? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি দিই? নো সুনার হ্যাড দিই। তো এখানে আমরা কি দিব? নো সুনার হ্যাড। এই জায়গায় আমরা এখানে কি দিব? নো সুনার হ্যাড, ঠিক আছে। পরে নো সুনার হ্যাড দেওয়ার পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট ঠিক থাকবে, দেয়ার রিয়েল আইডেন্টিটি, এটা সাবজেক্ট। তো দেয়ার রিয়েল আইডেন্টিটি সাবজেক্ট থাকবে। পরে হচ্ছে এই ভার্বটাকে আমরা কি করি? বি3 দিই, ভার্বটাকে বি3 দিই। তাহলে গট রিভিল দিব, দেওয়ার পরে এখানে একটা দ্যান দেওয়া লাগবে, ঠিক আছে। রিভিলের পরে কমার তুলে আমরা একটা দ্যান দেবো, টি এস অ্যান্ড দেন পিপল লিভ দেম। তারপর কি করে? মানুষ তাদেরকে ত্যাগ করে। এই ছিল আমাদের এই আই নাম্বারের নেগেটিভটা। তো লাস্টে যেটা আমাদের আসছে সেটা বলছে কি, উই আর ভেরি ফলিশ বিলিভিং ইন দ্যাম। অর্থাৎ আমরা তাদেরকে বিশ্বাস করা হচ্ছে কি আমরা সবচেয়ে বোকা, অর্থাৎ তাদেরকে বিশ্বাস করা হচ্ছে কি আমরা সবচেয়ে বোকামির কাজ করি। এখানে আমাকে এক্সক্লেমেটরি করতে বলছে। তো এক্সক্লেমেটরি হচ্ছে কি আমরা হাউ বা হট দিয়ে শুরু করবো। এখানে যেহেতু এ নাই, তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। তো হাউ এর পরে কি দিব? হাউ দেওয়ার পরে হচ্ছে ভেরি পরে অংশ দিব, ফলিশ বিলিভিং ইন দ্যাম। হাউ ফলিশ, আমরা কতটা বোকা। হাউ ফুলিশিং বিলিভিং ইন দ্যাম। পরে কী দেবো? আর উই আর বাস, লাস্টে এক্সক্লেম চিহ্ন, অবশ্যই চিহ্ন দেওয়া লাগবে। তাহলে কি হইল? হাউ ফুলিশ বিলিভিং ইন দ্যাম উই আর, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে 10টা, সেগুলো আমরা সলভ করলাম। তো এখন হচ্ছে আমরা পরবর্তী নং অর্থাৎ 4 নংয়ে যাব। 4 নংয়ে আমাদের আছে ট্যাগ কোয়েশন। তো এই ট্যাগ কোয়েশনগুলো দেখি আমরা। তো ট্যাগ কোয়েশন হচ্ছে এখানে 5টা ট্যাগ কোয়েশন আছে। ট্যাগ কোয়েশন হচ্ছে খুব সহজ, আমাদের সাবজেক্ট আর ভার্বটা চিনে সেটার সাথে আমাদেরকে একটু একসাথে আমাদের যুক্ত করতে হবে। আছে কি? লাইফ ইজ ভেরি আনসার্টেন অন আর্থ। ট্যাগ কোয়েশনের মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রথমে একটা অক্সিলারি ভার্ব নেওয়া লাগবে। আর এখানে আমার অক্সিলারি ভার্ব ইজিলি দেওয়া আছে ইজ, তো আমরা ইজ নিয়ে নিলাম, ঠিক আছে। পরের কাজটা হচ্ছে আমাদের যদি বাক্যটা নেগেটিভ থাকে, অর্থাৎ নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, তাহলে আমরা নট ইউজ করব না। আর যদি না থাকে তাহলে আমরা ইউজ করব। এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, আছে কি? নাই। তো আমরা কি করব? এখানে একটা নট নিব, তাহলে ইজ নট হইলো। পরবর্তী আমরা কী দেবো? সাবজেক্ট। তো সাবজেক্টটা আসলে সাবজেক্টে সরাসরি বসানো যায় না, এখানে সাবজেক্টটা আছে লাইফ। আমরা চাইলে এখানে লাইফটা সরাসরি বসাইতে পারবো না। আমরা কি করতে হবে? আমাদের সাবজেক্টটার একটা প্রোনাউন ফর্ম নেওয়া লাগবে। তো এই লাইফের প্রোনাউন ফর্ম কী হয়? লাইফের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, ঠিক আছে। এই যে ইজ নট ইট, এই যে আমাদের প্রথম ট্যাগ কোয়েশ্চন হয়ে গেল। ওকে, পরে বলছে কি নোবডি নোজ হোয়েন ডেট কামস, অর্থাৎ কখন মৃত্যু আসে সেটা কেউ জানে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা জানি যে বডিযুক্ত সাবজেক্ট থাকলে সেটা ট্যাগ কোয়েশ্চেনের সময় এসে কী হয়ে যায়? দে হয়ে যায়। তা আমরা জানি অবশ্যই এখানে দে হবে সাবজেক্টটা, ঠিক আছে। কিন্তু সাবজেক্টে আগে আমাকে অবশ্যই ভার্ব আনা লাগবে। এই বাক্যে আমাদের অক্সিলারি ভার্বটা নাই। আমরা বলছিলাম অক্সিলারি ভার্ব না থাকলে আমরা আমাদের টেন্স অনুযায়ী ডো ডিড ডাজ আনতে পারি। এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস বাই এস আছে, আসার কথা ডাজ, কিন্তু যেহেতু সাবজেক্টটা দে আসছে তাই আমাদের ডাজ না এসে কি আসবে? ডো আসবে, কারণ ডাজের সাথে ডের কোনো সম্পর্ক নাই। আর এখানে নট হবে না, কারণ নোবডি মানে কি নেগেটিভ শব্দ, এই নোটার কারণে আমাদের এখানে নট হবে না। তার মানে এটা উত্তর কি? ডো দে। ওকে, পরেরটা দেখি, এটা কি বলছে? বাট উই হার্ডলি রিয়েলাইজ দিস ট্রুথ, কিন্তু আমরা কি করি এটা, এই সত্যটা খুব সহজেই বুঝতে পারি। আচ্ছা, এখানে বলছে কি এখানেও আমাদের অক্সিলারি ভার্ব নাই, আছে কি? মেইন ভার্ব আছে রিয়েলাইজ। মেইন ভার্বটা কি আছে এখানে? রিয়েলাইজ। তো আমরা এই রিয়েলাইজ মেইন ভার্ব থেকে আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব নিব, হয়তো ডো ডিড ডাজ। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে আমরা কি নিতে পারি? হয়তো ডো বা ডাজ। কিন্তু যেহেতু এটা এস বাই ইয়েস নাই, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাই আমরা কি নিব? ডো নিব, ঠিক আছে। ডো নিলাম। আর এই হার্ডলি নেগেটিভ ওয়ার্ড একটা, তাই আমরা নটটাও নিতে পারবো না এখানে, ঠিক আছে। ডো থাকবে। আর সাবজেক্ট তো উই আছে, উই তো একটা প্রোনাউনই, তাহলে ডো উই, এই তো হয়ে গেল। ওকে, পরে 4 নম্বরে বলছে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন শো প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট। এখানে দেখো আমাদের অক্সিলারি ভার্ব নাই এখানে এই বাক্যের মধ্যে, তাহলে আমরা কি করতে পারি? এখানে শো আছে, ঠিক আছে। শো, এই শো হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে আমরা শো থেকে নিতে পারি, ডো নিতে পারি, ডো নিলাম। নট নাই, নট দিলাম, ডোন্ট, ঠিক আছে। আর সাবজেক্ট হচ্ছে কি আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ আমাদের কাজ এবং কার্যাবলী, অর্থাৎ আমাদের কাজগুলো। তাহলে কি হবে? এটা প্লুরাল ফর্ম, তাহলে হবে কি? দে। তাহলে ডো নট দে, লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। ওকে,
তো লাস্টের যে কোয়েশ্চেন যেটা আছে এটা বলছে কি উই মাস্ট ডো ওয়েলবিং অফ ম্যানকাইন্ড। এটা হচ্ছে খুব সহজ, কারণ এখানে মাস্ট অক্সিলারি ভার্ব দেওয়া আছে, নট নাই আমরা নট নিব, আর উই সাবজেক্ট আছে বসাই দিব। তার মানে কি হয়, এরকম হয় যে মাস্ট নট, অর্থাৎ মাস্ট নট উই, বাস। এই হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশনের উত্তর। তো ট্যাগ কোয়েশনের উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা ট্যাগ কোয়েশনের পরে আমাদের আছে হচ্ছে সাফিক্স প্রিফিক্স। আমরা সাফিক্স প্রিফিক্সটা দেখব। চলো সাফিক্স প্রিফিক্সটা দেখি। আচ্ছা, এখানে আছে বলছে আমাদের এই এই বন্ধনীর ভিতরে 5টা সাফিক্স প্রিফিক্সের ওয়ার্ড আছে, এগুলোকে আমরা সাফিক্স অর প্রিফিক্স যুক্ত করে আমাদের এই প্যাসেজটা পূরণ করতে হবে, ঠিক আছে? ওকে, বলছে কি সাকসেস ইন লাইফ ড্যাশ ডিপেন্ড অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, অর্থাৎ জীবনের সফলতা সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে, ঠিক আছে? এখানে বাক্যটা আসলে ভুল দেখা যায় না। আসলে এখানে হয়েছে কি, এখানে কাজটা একদম সিম্পল কাজ, বাক্যটা পুরোপুরি সঠিক। জাস্ট এই ডিপেন্ড যেহেতু ভার্ব এবং সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর সাথে একটা ইয়াস দেওয়া লাগবে, আর কিছু কাজ নাই। ডিপেন্ডস, অর্থাৎ সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, ঠিক আছে? ওকে, দোজ হো ওয়াস্ট টাইম, অর্থাৎ যে তাদের সময়কে কী করে অপচয় করে, দোজ হো ওয়াস্ট টাইম ড্যাশ ভ্যালু টাইম ইন দ্য আইডলনেস, অর্থাৎ বলছে কি এখানে হচ্ছে যারা অলসভাবে সময় কাটায়, ঠিক আছে? যারা অলসভাবে কী কাটায়, সময় কাটায়, তারা কি হয়, যারা অলসভাবে সময় কাটায় তাদের কি হয়, তো বলছে দোজ হো ওয়াস্ট দেয়ার ভ্যালু, ভ্যালু আছে তাহলে ভ্যালুয়েবল টাইম হবে, তাদের ভ্যালুয়েবল টাইম, ভ্যালুয়েবল ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময়, তাদের মূল্যবান সময় কি হয়, যারা অলসতার মধ্যে তাদের মূল্যবান সময় কাটায়, তারা আসলে কি হয়, রিডিউস দ্য টাইম অফ প্রপার 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 ওয়ার্ক, ঠিক আছে? তারা কি করতে পারে না, তারা তাদের ইম্পর্ট্যান্ট কাজগুলো ঠিক সময় করতে পারে না। তার মানে দোজ হু ওয়াস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন আইডলনেস রিডিউস দেয়ার টাইম অফ দেয়ার ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, অর্থাৎ এখানে দিব আমরা, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। ওকে, পরবর্তী যেটা সেটা বলছে পাংচুয়ালিটি ইজ আদার গ্রেট ভার্চু অফ হিউম্যান বিংস দ্যাট এনরিচেস দ্য ম্যান। ম্যান মানে হচ্ছে হিউম্যান, তাহলে হচ্ছে কি পাংচুয়ালিটি ইজ আনাদার এন, ঠিক আছে? মানে আরেকটি গুণ আর কি, পাংচুয়ালিটি হচ্ছে কি আরেকটা গুণ। পাংচুয়ালিটি ইজ আনাদার গ্রেট ভার্চু অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের জন্য এই হচ্ছে কি অধ্যবসায় হচ্ছে কি আরও গুরুত্বপূর্ণ, বা সময়ের কাজ সময় করা, সময়নিষ্ঠতা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মানুষের দায়িত্ব। দ্যাট এনরিচ দ্য হিউম্যান লাইফ, যেটা মানুষের জীবনকে কী করে, মানুষের জীবনকে বৃদ্ধি করে। ওকে, পরে বলছে কি ইফ ওয়ান টেক্স লেসন ফ্রম দ্য অটোবায়োগ্রাফি অফ সাকসেসফুল পারসন, বলছে যদি কেউ সফল ব্যক্তিদের বায়োগ্রাফি কী করে, বায়োগ্রাফি পর্যবেক্ষণ করে, ওয়ান উইল লার্ন দ্যাট দে ডো ওয়ার্ক প্রপারলি অন টাইম, তবে তারা দেখতে পারবে কি তারা কী করতো, সবাই সঠিক সময়ে সঠিক কাজ করতো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স। এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন 6 সলভ করব। তো দেখো এটা কি বলছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে 5টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আমরা 5টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সলভ করব। আচ্ছা, প্রথমে বলছে আমাদের যে ইমেল হ্যাজ ব্রট, দেখো ব্রট অ্যাবাউট একটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মানে হচ্ছে কি আনা, অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন আনা। তো ব্রট অ্যাবাউট, ঠিক আছে? ব্রট অ্যাবাউট মানে হচ্ছে কি পরিবর্তন আনা। তাহলে হচ্ছে কি ইমেল হ্যাজ ব্রট অ্যাবাউট রেভুলেশন ইন মডার্ন কমিউনিকেশন, অর্থাৎ হচ্ছে কি আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে ইমেল একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ওকে, মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম, অর্থাৎ আমরা এখন মেসেজ এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাইতে পারি। ট্রান্সমিটেড ফ্রম ওয়ান কান্ট্রি টু আনাদার উইথিন সেকেন্ড, অর্থাৎ আমরা এখন মেসেজ কী করতে পারি, এক দেশ থেকে অন্য দেশে মুহূর্তের মধ্যে পাঠাইতে পারি, 1 সেকেন্ডের মধ্যে পাঠাইতে পারি, ঠিক আছে? ওকে, ইট ইজ ফার চিপার দ্যান টেলিফোন কল, অর্থাৎ কি এটা হচ্ছে মোবাইল কলের চেয়েও কম মূল্য বা কম কম ব্যয় হয়, অর্থ ব্যয় হয়। চিপার মানে কি সস্তা। ওকে, ট্রেড অ্যান্ড কমার্স হ্যাজ বিকাম গ্রেটলি ডিপেন্ডেন্টের পরে সবসময় অন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে। ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল, মানে কি বলছে ব্যবসা বাণিজ্যগুলো এখন কি হইতেছে সব কিছুই
এই প্রযুক্তির যোগাযোগের মাধ্যমে প্রযুক্তির ওপর নির্ভরশীল হচ্ছে, গ্রেটলি বা ব্যাপকভাবে প্রযুক্তির ওপর নির্ভরশীল হচ্ছে। স্পিডি মোড অফ দ্য কমিউনিকেশন, ইট হ্যাজ হাউএভার নট রিচেস এভরিওয়ান, যদিও এটা সবার কাছে পৌঁছায়নি, স্পেশালি টু দ্য ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর দিকে যদিও এটা পৌঁছায় নাই, লাইক আওয়ার্স, অর্থাৎ আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে এগুলোর কাছে এটা কি একদম পরিপূর্ণভাবে পৌঁছায় নাই। মোস্ট পিপল ক্যান নট অ্যাফোর্ড, এই জন্য কী হইতে পারে না, ওই দেশের মানুষগুলো কী করতে পারে না, বেশিরভাগ মানুষই পারে না, ক্যান নট অ্যাফোর্ড টু, অর্থাৎ তারা নিজেরা কী করতে পারে না, টু হ্যাভ এ পার্সোনাল কম্পিউটার, এই জন্য কী করতে পারে না তারা, সবাই ব্যক্তিগতভাবে একটা পার্সোনাল কম্পিউটার বেয়ার করতে পারে না বা বহন করতে পারে না। কারণ হচ্ছে কি, ওই স্পিডি মোড অফ কমিউনিকেশনটা ওই দেশগুলোতে এখনও ওই পর্যায়ে আসে নাই, ঠিক আছে। ওকে, তো এ ছিল হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখন হচ্ছে আমরা পরের যে পার্টটা আছে সেটা দেখবো, সেটা হচ্ছে কি আমাদের যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা সলভ করবো, ঠিক আছে। 7 নং হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা হচ্ছে কি, বুক ফেয়ার আই ভিজিটেড, অর্থাৎ হচ্ছে একটা বুক ফেয়ার বা বই মেলান সম্পর্কিত একটা প্যারাগ্রাফ, এটা আমরা দেখি সলভ করি। ওকে, তো এখানে বলছে কি, বুক ফেয়ার আই ভিজিটেড, এটা তুমি চাইলে লিখতে পারো মাই ভিজিট টু বুক ফেয়ার, অর্থাৎ আমি একটা বইমেলা পরিদর্শন করছি, তুমি নামটা এইভাবেও দিতে পারো। আচ্ছা, দেখি কি বলছে, বুক ফেয়ার হ্যাজ নাও ডেজ বিকাম ভেরি পপুলার, অর্থাৎ বর্তমান সময়ে বইমেলা হচ্ছে কি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, একটা জনপ্রিয় একটা বিষয় বইমেলা। ইন এ বুক ফেয়ার ভেরিয়াস টাইপস অফ বুকস আর ডিসপ্লেস অ্যান্ড সোল্ড, বলছে বইমেলার মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের বইগুলোকে প্রদর্শন করা হয় এবং ওই বইগুলো কি হয়, বিক্রি করা হয়, সোল্ড করা হয় বা বিক্রি করা হয়। বলছে এভরি ইয়ার এ লার্জ বুক ফেয়ার ইজ হেল্ড অ্যাট দ্য প্রিমাইসিস অফ বাংলা একাডেমি, বলছে কি প্রতি বছরই কি হয়, একটা বৃহৎ আকারের বইমেলা বাংলা একাডেমির পাশে কি হয়, আয়োজন করা হয়, হেল্ড অ্যাট মানে কি আয়োজিত হয়, ঠিক আছে। ওকে, ইটস কল্ড 21শে বইমেলা, এইটাকে বলা হয় কি 21শে বইমেলা। ওকে, দিস ইয়ার, অর্থাৎ এই বছর আই ভিজিট দ্য ফেয়ার, এই বছর আমি কি করছিলাম, ওই ফেয়ারটাকে বা ওই বইমেলাটাকে কি করছিলাম, ভিজিট করছিলাম, পরিদর্শন করেছিলাম। ইট ওয়াজ ওয়েল ডেকোরেটেড উইথ ব্যানার্স, ফেস্টুনস ইটিসি, অর্থাৎ ওই যে বুক ফেয়ার বা বইমেলাটা কী হয়েছিল, বিভিন্ন ধরনের ব্যানার এবং চিত্র ফেস্টুন দ্বারা কী করা হয়েছিল, এটাকে ডেকোরেট করা হয়েছিল। ওকে, অ্যাজ আই অ্যাপ্রোচ দ্য ফেয়ার দ্য মেমোরি অফ দ্য মার্টার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট পিপল ইনটু মাই মাইন্ড, অর্থাৎ যেহেতু আমি ওই বইমেলায় গিয়েছিলাম, যাওয়ার পরে ওই যে ভাষাশহী যাদের উদ্দেশ্য করে এই বইমেলাটা আয়োজন করা হয়, তাদের প্রতি কী হয়েছিল, আমার সম্মান আসছিল ভিতর থেকে, আমার মন থেকে, ঠিক আছে। ওকে, দেয়ার আই ফাউন্ড নিউমারিয়াস স্টলস ডিসপ্লেস বুকস অন ডিফারেন্ট সাবজেক্ট, নেমলি ফিকশনস, টেক্সট বুক, ড্রামা, নভেল, পোয়েট্রি, সায়েন্স অ্যান্ড সো অন, অর্থাৎ আরও অনেক কিছু। অর্থাৎ ওই বইমেলার মধ্যে আমি দেখলাম বিভিন্ন ধরনের বই এখানে ডিসপ্লেস করা হয়েছে বা সবার সামনে তুলে ধরা হয়েছে, বিভিন্ন ধরনের ফিকশন, পড়া হচ্ছে টেক্সট বুক, ড্রামা, নাটকের বই, কবিতার বই, বিজ্ঞান সম্পর্কিত বই এবং এরকম আরও অনেক বই, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তীতে দেখি, পিপল অফ অল এজেস অ্যান্ড ক্লাসেস কেম টু এনজয় দ্য ফেয়ার, অর্থাৎ সকল স্তরের জনগণ বা সকল স্তরের মানুষ এই বইমেলাটা কী করতে আসছিলো, এনজয় করতে আসছিল, সকল বয়সের মানুষ। ওকে, আই ব্রট সাম বুকস অন লিটারেচার নেমলি নজরুলস, বিশের বাঁশরি, পরে হচ্ছে ঠাকুর, নৌকাডুবি, জসিমউদ্দিন, সুজন বাদিয়ার গাট এটিসি, অর্থাৎ আমি ওই বইমেলা থেকে কিছু বই কিনছিলাম, যেমন হচ্ছে কাজী নজরুলের কি ছিল বিশের বাঁশরি, পরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ছিল নৌকাডুবি উপন্যাস, এবং কবি জসিমউদ্দিনের ছিল সুজন বাদিয়ার গাট, এই বইগুলো আমি কি করছিলাম, ওই বইমেলা থেকে কিনেছিলাম। ওকে, মেনি লিটারেসি পার্সনস অ্যাটেন্ড দ্য ফেয়ার অ্যান্ড ইনক্রিজ দ্য চার্ম, অর্থাৎ অনেক সাহিত্যিক ব্যক্তিরা কী করে ওই বইমেলাতে আসে এবং অংশগ্রহণ করে, এবং এই জন্যই অনেক মানুষ আছে যারা কী হয়, তাদের ভিতরে এই চার্মটা কী হয়, বৃদ্ধি পায়, অর্থাৎ এই চমকটা, বইমেলার চমকটা আরও বেড়ে যায় যখন লেখকরা নিজেরা ওই বইমেলায় উপস্থিত হয়, ঠিক আছে। লাকিলি, ভাগ্যবশত বা সৌভাগ্যক্রমে, আই ম্যানেজ টু টেক এ অটোগ্রাফ অফ সাম অফ দেম, অর্থাৎ সৌভাগ্যক্রমে আমি কিছু লেখকের স্বাক্ষর বা পেয়েছিলাম বা অটোগ্রাফ পেয়েছিলাম ইন দিস বইমেলায়, অর্থাৎ ওই বইমেলার মধ্যে। ইন দ্য আফটারনুন, বিকেলের দিকে, এ সেমিনার হোল্ড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ হেল্ড,
অর্থাৎ বিকেলের দিকে একটা আলোচনা সভা আয়োজন করা হয়েছিল ভাষা শহীদদের স্মরণার্থে। অ্যাট লাস্ট কালচারাল ফাংশন টোক প্লেস, অর্থাৎ অবশেষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। টোক প্লেস মানে কি আয়োজন করা। মেনি ফেমাস আর্টিস্ট অ্যাটেন্ড দ্য ফাংশন, অর্থাৎ অনেক বিখ্যাত আর্টিস্টরা কী করছিল, ওই ফাংশনে উপস্থিত হয়েছিল। দে এন্টারটেইনড আস উইথ মেলোডিয়াস সংস, রিসাইটাল পোয়েমস অ্যান্ড সো অন। ওই ব্যক্তিরা কী করছিল, আমাদের সামনে অনেক ধরনের বিখ্যাত গান এবং কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনাইছিল। ঠিক আছে, ওকে। আই এনজয়েড দ্য প্যাট্রিয়টিক সংস মোস্ট, আমি দেশাত্মবোধক গান খুব পছন্দ করি বা খুব উপভোগ করি বা করতাম। অ্যান্ড দে ইন্সপায়ার্ড মি, অর্থাৎ ওই দেশাত্মবোধক গানগুলো আমাকে অনুপ্রাণিত করে টু ব্রো টু সেভিয়ার দ্য কান্ট্রি অ্যান্ড কান্ট্রিম্যান, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতে বা সার্ভ করতে, তাদের সেবা করতে ওই গানগুলো আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে। লাস্ট সেন্টেন্সটা বলছে আই এনজয় দ্য ফেয়ার ভেরি মাচ, অর্থাৎ আমি এই মেলাটাকে খুব বেশি উপভোগ করেছিলাম। আমি ওই মেলায় গেছিলাম, মেলাটা আমি খুব বেশি উপভোগ করেছিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।